আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে টপিক হলো তোমার নর্মাল রেগুলেশন অফ এইচসিএল সিক্রেশন। অর্থাৎ আমরা যখন পেপটিক আলসার ডিজিজ অর্থাৎ এই জিনিসগুলো পড়বো, তো এই জন্য আমাদের তোমার এই এইচসিএল যে সিক্রেশন আছে এটার যে নর্মাল রেগুলেশন আছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কারণ এই ডিজিজের যে ম্যাক্সিমাম যে ড্রাগস গুলা এই সিক্রেশন অর্থাৎ এটার যে রেগুলেশন এই প্রসেসের উপরেই আর কি অ্যাক্ট করতেছে। অর্থাৎ এই ড্রাগস গুলোর তো মুড অফ অ্যাকশন ভালোভাবে বুঝতে হলে অবশ্যই এটা নর্মালটাকে বুঝতে হবে, তারপর আমরা এটার অ্যাবনর্মালটা জিনিসটা ধরতে পারবো। ঠিক আছে, তো আজকের টপিক নর্মাল রেগুলেশন অফ এইচসিএল সিক্রেশন। এইচসিএল সিক্রেশন কিভাবে হইতেছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো দেখো এখানে এটা হলো তোমার মানে স্টমাকের একটা ক্রস সেকশন আর কি এখানে দেখাইতেছি। তো ক্রস সেকশনের মধ্যে তোমার আমরা তো জানি মানে যে স্টমার যে তোমার মিউকোসা সেখানে তোমার গ্যাস্ট্রিক পিট দেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মানে এই জিনিসগুলো আছে, এগুলো তো আমরা জানি তাই না? তো গ্যাস্ট্রিক তোমার যদি গ্ল্যান্ডটা আবার দেখো তোমার এখানে মনে করো যে বিভিন্ন ধরনের সেল আছে এবং এইসব সেল থেকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স রিলিজ হইতেছে। যেমন ধরো তোমার সারফেস মিউকাস সেল, দেন তোমার মিকাস নেক সেল, দেন প্যারাটাল সেল। অর্থাৎ প্যারাটাল সেল থেকে আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সেলটা মূলত এখান থেকে রিলিজ হইতেছে তাই না? দেন আছে চিপ সেল বা পেপসিনোজেন বা গ্যাস্ট্রিক গ্লাইপেজ রিলিজ হইতেছে। দেন এন্টারক্রোমাফিন লাইক সেল বা এন্টারক্রোমাফিন সেল, এই সেল যাকে বলে হিস্টামিন রিলিজ হইতেছে। যে সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হইতেছে। ঠিক আছে, তো মানে আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের সেল আছে, বিভিন্ন টাইপের সেল আছে, সেটাকে আর কি মানে এক নজর আর কি দেখানো। ঠিক আছে, তো এখন মনে করো যে আমরা এই সেল সিকুয়েশনে নর্মাল রেগুলেশন ধরতেছি এবং এই জিনিসটা মনে করো যে শুরু হয়েছে সবকিছু তোমার সিএনএস থেকে শুরু হইতেছে। সিএনএস এ একটা স্টিমুলেট আসতেছে, দেন সিএনএস ওর অনুযায়ী ফাংশন প্রডিউস করতেছে। ঠিক আছে, তো জিনিসটা আমরা ধাপে ধাপে দেখবো। ঠিক আছে, এবং সুন্দর করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো প্রথমত হ্যাঁ আমরা জানি যে এই সেলটা আমরা আগেই তো জানি যে এই সেল তোমার সেফালিক ফেজে, দেন তোমার গ্যাস্ট্রিক ফেজে, ইন্টেস্টাইনাল ফেজে রিলিজ হইতেছে। মানে বিভিন্ন তোমার সেফালিক ফেজ থেকে কিছু স্টিমুলাস ট্রিগার করতেছে, দেন তোমার গ্যাস্ট্রিক ফেজ থেকে কিছু স্টিমুলাস ট্রিগার করতেছে, মানে বিভিন্ন ফেজ থেকে তোমার স্টিমুলাস গুলো ট্রিগার করতেছে, যার ফলে তোমার এই সেল রিলিজ হইতেছে। ঠিক আছে, এটা তো আমরা জানি। তো নর্মালি আমরা যদি সেফালিক ফেজটাতে দেখি তো কি হইতেছে, আমরা যদি কোনো খাবার দেখি বা কোনো খাবার টেস্ট নেই বা তোমার অ্যান্টিসিপেশন অর্থাৎ চিন্তা ভাবনাও করি ওই খাবারের বিষয়ে, তো আমাদের বডি মনে করছে 30% এই সেফালিক ফেজেই এই সেল সিক্রেট হয়ে যায়। 30% এই সেল সিক্রেশন এই সেফালিক ফেজে হয়ে যায়। ঠিক আছে, টেস্ট, স্মেল, সাইট বা অ্যান্টিসিপেশন এগুলা তোমার আর কি মানে চিন্তা ভাবনা করলে যেটা তোমার সেফালিক ফেজ বলতেছে। ঠিক আছে, 30% এই সেল সিক্রেশন এই ফেজে হয়ে যায়। ঠিক আছে, তো হইতেছে কি তোমার সেফালিক ফেজে যখন এগুলো আমরা চিন্তা ভাবনা করতেছে, আমাদের ব্রেন এগুলা যখন চলতেছে, তখন সেন্সরি ইনপুট যাইতেছে। কোথায় যাইতেছে সেন্সরি ইনপুটটা? তোমার এখানে তোমার এই যে হাইপোথ্যালামাস আছে। ঠিক আছে, হাইপোথ্যালামাস যাইতেছে, দেন কিছু ইনফরমেশন তোমার নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস এখানে যাইতেছে। ঠিক আছে, মানে এক কথায় তোমার এই চিন্তা ভাবনার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা তোমার এই জায়গায় ইনপুট হয়ে যাচ্ছে। অর্থাৎ হাইপোথ্যালামাস যাইতেছে নিউক্লিয়াস এনটিএস, এক কথায় নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, এই জিনিসগুলো যাইতেছে, মানে এই সেন্টার গুলোতে যাইতেছে। ঠিক আছে, গেলে দেন তোমার এখান থেকে তোমার আবার আউটপুট আসতেছে। ঠিক আছে, তোমার সেন্সরি ইনফরমেশন আসলে এবং ওটার প্রেক্ষিতে তোমার ব্রেইন থেকে একটা আউটপুট আসবে। তোমার যেটা আসবে তোমার ডর্সাল মোটর নিউক্লিয়াস অফ ভেগাস, অর্থাৎ ভেগাস নার্ভের মাধ্যমে এটার একটা আউটপুট আসবে। ঠিক আছে, ভেগাস নার্ভের মাধ্যমে এটার একটা আউটপুট আসবে। এখন কথা হলো তোমার আমাদের মানে বডিতে মূলত তোমার যে জিআইটি সিস্টেমের কিন্তু তোমার ম্যাক্সিমাম যে কাজ সেটা কিন্তু তোমার ইএনএস অর্থাৎ তোমার এন্টেরিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। কিসের মাধ্যমে? তোমার এন্টেরিক নার্ভাস সিস্টেমের অর্থাৎ ইএনএস, এন্টেরিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা হয়ে থাকে। জিনিসটা কিন্তু আমরা ফিজিওলজিতে দেখছি। অর্থাৎ এখানেও মনে করো যে তোমার আহ যে তোমার ভেগাস নার্ভ, এটা হলো তোমার সেই ভেগাস নার্ভ। ঠিক আছে, হ্যাঁ এটা হলো তোমার এন্টেরিক নার্ভাস সিস্টেম বা ইএনএস। ঠিক আছে, এন্টেরিক নার্ভাস সিস্টেম এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমি এন্ট্রিস অর্থাৎ এখানে একটা গ্যাংলিয়া ফর্মেশন করতেছে। আর এন্ট্রিক নার্ভাস সিস্টেম তো কোথায় আছে এগুলো তো আমরা জানি তা তোমার সাবমিউকোসাল প্লেক্সাস, দেন মাইন্টারিক প্লেক্সাস, এগুলাতে তো তোমার এন্ট্রিক মানে যে তোমার জিআইটিস এর নার্ভাস সিস্টেম অর্থাৎ ইএনএস টা আছে। তো কি করতেছে তোমার এই ভেগাস নার্ভ, তো ভেগাস নার্ভটা এসে তোমার এই জায়গায় এক কথা বলতে গেলে গ্যাংলিয়নিক, এটাকে তুমি প্রি গ্যাংলিয়নিক ফাইবার বলো। এখানে তোমার গ্যাংলিয়া ফর্মেশন করলে এবং তারপরে তোমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো রিলিজ হইতেছে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো যে তোমার যে নিউরোট্রান্সমিটার গুলো আছে সেগুলো রিলিজ করতেছে যে ছেড়ে দরকার। তো এখানে হলো ঠিক আছে, এই তোমার যে আহ যে ইএনএস আছে অর্থাৎ এন্ট্রিক নার্ভাস সিস্টেম আছে না, এই জায়গায় মনে করো যে তোমার নিকোটিনিক রিসেপ্টর আছে এবং মাস্কারেনিক রিসেপ্টর আছে, ধর এম1 রিসেপ্টর। ঠিক আছে,
মাস্কারিনিক তোমার এটা হলো তোমার M1 রিসেপ্টর, ঠিক আছে, নিকোটিনিক এবং মাস্কারিনিক রিসেপ্টর গুলো আছে। তো এই জায়গায় তোমার এসিটাইল কোলিন রিলিজ হলে পরে তোমার এই ইন্ট্রিক নার্ভাস সিস্টেমের মধ্যেও একটা স্টিমুলেশন আসতেছে, অর্থাৎ এখানেও মনে করো যে তোমার ডিপোলারাইজেশন স্টেটে যাইতেছে তোমার এই নিকোটিনিক চ্যানেলের মাধ্যমে এই জায়গায় মনে করো যে ডিপোলারাইজিং স্টেটে যাইতেছে। দেন এখান থেকে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আছে, দেন এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে তোমার আলটিমেটলি যে নিউরোট্রান্সমিটার গুলো আছে সেগুলো রিলিজ হইতেছে। তো দেখো এখানে তোমার ইএনএস, ঠিক আছে, এখন ইএনএস থেকে তোমার যে ইএনএস থেকে যে তোমার পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার গুলো গেল, এই ফাইবার গুলো দেন তোমার আমাদের যে স্টোমাক আছে, তো স্টোমাকের যে সেল গুলো আছে, এখন আমাদের এই জায়গায় ম্যাক্সিমাম সব সেল লাগতেছে না। এখানে হলো তোমার প্রথমত আমি মানে স্টোমাকের মধ্যে তোমার যে সেল গুলো দেখাচ্ছি, অর্থাৎ প্যারাইটাল সেল, জি সেল এবং ইসিএল সেল গুলো দেখাচ্ছি, ঠিক আছে, তিনটা সেল এখানে আমি দেখাচ্ছি, প্যারাইটাল সেল, জি সেল এবং ইসিএল সেল। মানে প্রথমত এই জিনিসটা মনে করো যে আমি জাস্ট মানে লেখছি, মানে একটা রিটেন সাইডটা দেখাচ্ছি, দেন মানে আমি আর একটু ভালোভাবে বোঝার সাথে এই জিনিসগুলো আবার একটু ফিগারাইজ করছি, ঠিক আছে, মানে সেম জিনিসই, মানে কনফিউশনের কোনো আর কি এরিয়া নাই, জাস্ট মনে করো যে এখানে জাস্ট মানে লেখছি, এখানে জাস্ট মনে করো যে একটু মানে ফিগারাইজ করছি জিনিসটা, ঠিক আছে। এই জায়গায় মনে করো যে ইসিএল সেল আঁকাইছি, যেমন ধরো এই জায়গায় তোমার ইসিএল সেল, এটা আবার একটু আঁকাইছি আমি, দেন এই জায়গায় জি সেলটা ওই জায়গায় আছে, আর এটা হলো তোমার প্যারাইটাল সেল, এই হলো তোমার আবার এই জায়গায় প্যারাইটাল সেলটা আমি আঁকাইছি, ঠিক আছে, এই জিনিসটাই আর কি, এছাড়া কিছুই না। তো কি করতেছে দেখো, মানে ইএনএস এও তোমার সংকেতটা আসছে যে তোমার এই সেল সিক্রেশন হওয়া দরকার, তো ইএনএস এও মনে করো যে এটা স্টিমুলেশনটা হইলো, স্টিমুলেটেড হলো, তোমার নিকোটিনিক চ্যানেল আছে, নিকোটিনিক রিসেপ্টরের মাধ্যমে জিনিসটা হইলো, ঠিক আছে। তো হওয়ার পরে তোমার পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার গুলো আছে না, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলা কি তোমার দেখো কি করতেছে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হলো তোমার এই যে প্যারাইটাল সেল আছে না, হ্যাঁ, প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল আছে না তোমার, প্যারাইটাল সেলে তোমার আর কি, প্যারাইটাল সেলে তোমার এসিএস অর্থাৎ তোমার অ্যাসিটাইল কোলিন, এসিএস তোমার অ্যাসিটাইল কোলিন আর কি রিলিজ করতেছে, ঠিক আছে। অ্যাসিটাইল প্যারাইটাল সেলের মধ্যে M1 এবং M3 দুটা রিসেপ্টর পাওয়া যায় আর কি। তো বইয়ের সবগুলোতে মোটামুটি তোমার M3 রিসেপ্টরটা আর কি লেখা আছে, ঠিক আছে, আমরা M3 রিসেপ্টরটা আর কি পড়বো, ঠিক আছে। তো এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে এখানে অ্যাসিটাইল কোলিন আর কি রিলিজ করলো প্যারাইটাল সেলে, কোথায়, প্যারাইটাল সেলে যেখানে M1 এবং M3 রিসেপ্টর আছে। দেন সেম ভাবে আবার মনে করে যে এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আবার মনে করে যে ইসিএল যে সেল আছে না, ইসিএল সেলেও তোমার অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর করলো, এবং ইসিএল সেলেও এই ইসিএল সেলের মধ্যেও তোমার M1 রিসেপ্টর আছে, ঠিক আছে, এখানেও তোমার M1 রিসেপ্টর আছে। M1 রিসেপ্টরের সাথে তোমার অ্যাসিটাইল কোলিন বাইন্ড করে, আমি তো জানি অ্যাসিটাইল কোলিন মূলত প্রত্যেকটা সেলের মধ্যে এরকম রিসেপ্টর আছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করলে রিঅ্যাকশন প্রডিউস হইতেছে। তো এই জায়গায় মনে করো যে M1 রিসেপ্টরটা আছে এবং অ্যাসিটাইল কোলিন তোমার এই M1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং আলটিমেটলি তোমার হিস্টামিন রিলিজ করতেছে, কি রিলিজ করতেছে, হিস্টামিন রিলিজ করতেছে, ঠিক আছে। দেন হিস্টামিন কি করতেছে, তোমার হিস্টামিন তোমার H2 রিসেপ্টর, তোমার প্যারাইটাল যে সেল আছে না, যে প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাকশন প্রডিউস করতেছে, ঠিক আছে, প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাকশন প্রডিউস করতেছে। এবং এটা গেল তোমার প্যারাইটাল সেল, ইসিএল সেল, এক কথা বলতে গেলে তোমার এই জি সেল এবং ইসিএল সেল এগুলা থেকে তোমার এই হিস্টামিন এবং গ্যাস্ট্রিন, তো জি সেল থেকে এলো তোমার গ্যাস্ট্রিন রিলিজ হবে। এখন কথা হলো তোমার জি সেলটা তোমার ইনডাইরেক্টলি বলতে গেলে যে তোমার এই যে ভেগাস যে আছে, যেটা কি মানে তোমার এই যে তোমার ডর্সাল বটন নিউক্লিয়াস অফ ভেগাস, এই ভেগাসটা মনে করো যে এই জি সেলটাকে, এই জি সেল, হ্যাঁ, এই জি সেলটাকে স্টিমুলেটেড হিসেবে এই জায়গায় মনে করো যে জিআরপি রিলিজ করতেছে, কি রিলিজ করতেছে এই জায়গায়, তো ভেগাসটা কি করতেছে তোমার এই জায়গায় তোমার জিআরপি রিলিজ করতেছে, জিআরপি কি তোমার গ্যাস্ট্রিন রিলিজিং হরমোন, অর্থাৎ এই যে এই জি সেলে আর কি, জি সেলে তোমার মানে এইটা তো দেখালাম তোমার মানে ইএনএস থেকে একটা পজিটিভ ফাইবার, বাট তোমার মনে করো যে তোমার ভেগাসে মনে করো যে তোমার এই ডাইরেক্ট তোমার এই ভেগাস নার্ভে আর কি, ডাইরেক্ট ভেগাস নার্ভে এই জায়গায় আর কি জিআরপি রিলিজ করতেছে, এই জায়গায় মানে সেম এই জি সেলটা আমি এই জায়গায় আবার আঁকাইছি আর কি, সেম জিআরপি রিলিজ করতেছে, ঠিক আছে, জিআরপি অর্থাৎ জি প্রোটিন রিলিজিং হরমোন। তখন এই জি সেলে তোমার বিপি2 রিসেপ্টর আছে, অর্থাৎ বম্বেসিন রিসেপ্টর, অর্থাৎ জিআরপি যে আছে না, জিআরপিটা তোমার এই বিপি2 অর্থাৎ বম্বেসিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে এবং অ্যাকশন প্রডিউস করতেছে, অ্যাকশন হিসেবে কি আসতেছে তোমার গ্যাস্ট্রিন রিলিজ করতেছে, কি রিলিজ করতেছে তোমার গ্যাস্ট্রিন রিলিজ করতেছে। গ্যাস্ট্রিন আবার কি করতেছে, গ্যাস্ট্রিন তোমার প্যারাইটাল সেলে গ্যাস্ট্রিনের জন্য যে রিসেপ্টরটা তার নাম হলো সিসিকে2 রিসেপ্টর, তার নাম হলো সিসিকে2, এই গ্যাস্ট্রিনটা আবার সিসিকে2 রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে কোথায়, তোমার প্যারাইটাল সেলে। এবং একই সাথে তোমার সিসিকে2 রিসেপ্টর আছে হলো তোমার ইসিএল সেলে, সিসিকে2 রিসেপ্টর আছে তোমার ইসিএল সেল অর্থাৎ এন্টারোক্রোমাফিন সেলে আছে, সেখানেও আবার তোমার সিসিকে2 রিসেপ্টর আছে, যেটা আবার তোমার হিস্টামিনকে রিলিজের জন্য আরো বেশি বেশি স্টিমুলেট করতেছে, যাতে তোমার হিস্টামিনটা রিলিজ হয় এবং এটা প্যারাইটাল সেলের উপর অ্যাকশন প্রডিউস করতে পারে, ঠিক আছে।
মানে এই জিনিসটা আমি জাস্ট একটু মানে লেখা হিসেবে তোমার দেখালাম। এখন জিনিসটা আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সেম প্রসেস। এটা হলো তোমার ইসিএল সেল, ঠিক আছে? এটা হলো তোমার সেই ইসিএল সেল অর্থাৎ এন্টারোক্রোমাফিন সেল। সেম তোমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা আসলো, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা আসলো, এসে এই জায়গায় তোমার অ্যাসিটাইল কোলিন রিলিজ করলো। এই জায়গায় তোমার আগে থেকে তোমার রিসেপ্টর গুলো আছে, অর্থাৎ তোমার মাসকারেনিক রিসেপ্টরটা আছে, ঠিক আছে? মাসকারেনিক রিসেপ্টরটা আগে থেকে আছে এই জায়গায়। হ্যাঁ, অ্যাসিটাইল কোলিন আসলো, মাসকারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করলে রিসেপ্টর অ্যাক্টিভেটেড হলো এবং এই জায়গার ভিতরে ফাংশন প্রডিউস হলো, অর্থাৎ তোমার রিসেপ্টর অ্যাক্টিভেটেড হলে তো তোমার ফাংশনগুলো প্রডিউস হইতেছে আলটিমেটলি, তাই না? এখন ভিতরে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ফাংশন প্রডিউস হইতেছে। বাট এক কথায় বলতে গেলে যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তোমার স্টিমুলেশন হিসেবে তোমার হিস্টামিন কি, তোমার হিস্টামিন রিলিজ হবে বেশি বেশি, হিস্টামিন রিলিজ হবে বেশি বেশি, ঠিক আছে? অ্যাসিটাইল কোলিনটা তোমার স্টিমুলেটেড করলো, হিস্টামিন বেশি বেশি রিলিজ হলো। শুধুমাত্র অ্যাসিটাইল কোলিনও না, সাথে তোমার গ্যাস্ট্রিন আছে। তোমার যে গ্যাস্ট্রিন যে হরমোনটা রিলিজ হইতেছে, এই গ্যাস্ট্রিনটা কোথা থেকে আসতেছে? গ্যাস্ট্রিনটা আসতেছে হলো তোমার জি সেল। মানে এখানে আমি এখান থেকে আবার আরেকবার বুঝাবো। অর্থাৎ তোমার এই জি সেল গ্যাস্ট্রিনটা কোথা থেকে আসতেছে? এই জি সেল থেকে। কোথা থেকে? জি সেল থেকে আসতেছে, ঠিক আছে? এই গ্যাস্ট্রিনও এই তোমার ইসিএল সেলে, একটু আগে বললাম যে ইসিএল সেলে তোমার সিসিকে টু রিসেপ্টর আছে, সেই সিসিকে টু রিসেপ্টরকে আরো বেশি স্টিমুলেট করতেছে। তো একসাথে দুইটা স্টিমুলেশন আসতেছে, অ্যাসিটাইল কোলিনো এবং গ্যাস্ট্রিনো, দুইটা একসাথে স্টিমুলেশন করতেছে, যাতে বেশি পরিমাণ হিস্টামিন রিলিজ হয়। কি হয়? বেশি পরিমাণ হিস্টামিন রিলিজ হয়। তো হিস্টামিনও বেশি পরিমাণ রিলিজ হইতেছে, ঠিক আছে? হিস্টামিনও বেশি পরিমাণ রিলিজ হইতেছে। তো এই পর্যন্ত এখন স্টপ রাখো আপাতত। দেন হিস্টামিন কোথায় যে বাইন্ড করতেছে, এটা মানে এখানে আমি দেখাইছি যে হিস্টামিন প্যারাটাল সেলে বাইন্ড করতেছে, ওটা আমি আরেকটু ডিটেইলসে ভিতরে দেখাইতেছি। তো আরেকটা পোর্শন আসলে সেটা তোমার, এটা হলো তোমার জি সেল। তো জি সেলে কি হইতেছে, মানে এখানে আমি একবার শুরুতে একবার বলছিলাম, আরেকবার হলো ফিগার এক্সটা দেখাই। এই তোমার ইনডাইরেক্টলি তোমার ভেগাস নার্ভ আইসা জিআরপি রিলিজ করতেছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর, জিআরপি, জি প্রোটিন কাপল রিসেপ্টর, জিআর সরি জি প্রোটিন, জিআরপি হলো গ্যাস্ট্রিন রিলিজিং হরমোন, সরি গ্যাস্ট্রিন রিলিজিং হরমোন, গ্যাস্ট্রিন রিলিজিং হরমোন, ঠিক আছে? গ্যাস্ট্রিন রিলিজিং হরমোন জিআরপি। তো জিআরপি এটা যে রিলিজ করতেছে যেটাই তোমার এই জি সেলে, এই জি সেল এটা হলো তোমার জি সেল, এই যে এটা হলো তোমার জি সেল। তো এই জি সেলে তোমার, এই জি সেলে তোমার বিবি টু রিসেপ্টর, বম্বেসিন রিসেপ্টর আছে, যেটা হলো তোমার জিআরপি এর জন্য, জিআরপি এর জন্য বিবি টু রিসেপ্টর, যেটাকে বম্বেসিন রিসেপ্টর বলে, এই রিসেপ্টরটা আছে। তো জিআরপি এসে বম্বেসিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলে পরে এখানে অ্যাকশন প্রডিউস হইতেছে, কি করতেছে? তোমার বেশি পরিমাণ গ্যাস্ট্রিন রিলিজ করতেছে। কি করতেছে? বেশি পরিমাণ গ্যাস্ট্রিন রিলিজ করতেছে। কোথা থেকে? জি সেল থেকে। কে স্টিমুলেটেড করতেছে? জিআরপি। কোথা থেকে আসতেছে? ভ্যাগাস নার্ভ থেকে আসতেছে, ডাইরেক্টলি আসতেছে, কিন্তু দেখাইলাম আর কি, ঠিক আছে? তো এই গ্যাস্ট্রিন রিলিজ হইতেছে, গ্যাস্ট্রিনের কি কাজ? এখন গ্যাস্ট্রিন দুইটা কাজ করতেছে। একটা হলো প্যারাটাল সেলে, প্যারাটাল সেলকে ডাইরেক্ট স্টিমুলেট করতেছে। কিভাবে? তোমার প্যারাটাল সেলে সিসিকে টু রিসেপ্টর আছে, যেটা তোমার এই সিসিকে টু রিসেপ্টরের সাথেই তোমার এই গ্যাস্ট্রিনটা বাইন্ড করে অ্যাকশন প্রডিউস করে, ঠিক আছে? প্যারাটাল সেলে। অর্থাৎ এই যে আমি এই জিনিসটা দেখাবো, ঠিক আছে? তো সিসিকে টু রিসেপ্টর অন ইসিএল সেল, মানে যে বললাম না এই জায়গায় যে এই যে গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিন এই সিসিকে টু, তো গ্যাস্ট্রিন যখন জি সেল থেকে রিলিজ হইতেছে, সেই গ্যাস্ট্রিনটা, এই গ্যাস্ট্রিনটা করতেছে কি, এই গ্যাস্ট্রিনটা আবার করতেছে কি, এই ইসিএল সেল আছে, ইসিএল সেলে যে সিসিকে টু রিসেপ্টর আছে, এটাকে বেশি বেশি স্টিমুলেট করতেছে। কেন স্টিমুলেট করতেছে? যাতে তুমি ভাই বেশি পরিমাণে হিস্টামিন রিলিজ করো। কেন হিস্টামিন রিলিজ করার দরকার সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যে বেসিক যে জিনিসটুকু দরকার সেটা কিন্তু আমরা বুঝছি, অর্থাৎ যে নিউরোট্রান্সমিটার গুলার রিলিজিংটা, অর্থাৎ এখান থেকে তোমার গ্যাস্ট্রিন রিলিজিং হইতেছে, হিস্টামিন রিলিজিং হইতেছে, দেন রিলিজিং করতেছে কি অ্যাসিটাইলকোলিন, গ্যাস্ট্রিন মেল স্টিমুলেশন করতেছে, দেন রিলিজিং হইতেছে, এই জিনিসগুলো আমরা দেখলাম। তো এখন দেখো এই সবগুলো যে রিলিজিং হলো না, এটা আলটিমেট ফাংশন, আলটিমেটলি তোমার সব ফাংশন এসে প্রডিউস করতেছে হলো তোমার প্যারাইটাল সেলে। কোথায়? প্যারাইটাল সেলে। প্যারাইটাল সেলে কেন? কারণ প্যারাইটাল সেলে আমরা তো জানি প্যারাইটাল সেল থেকে এসিএল সিক্রেশন হবে, ঠিক আছে? তখন আমরা এই জিনিসটা দেখবো, ঠিক আছে? এটা হলো মনে করো যে আমি একটা প্যারাইটাল সেল আঁকাইছি, এটা হলো তোমার বেজো ল্যাটারাল সাইড, আর এটা হলো তোমার অ্যাপিকাল সাইড বুঝাইতেছে, ঠিক আছে? আশা করি এগুলো তোমরা জানো। তো এখন দেখো একে একে আসতেছে আমরা, ঠিক আছে? একে একে আসি। প্রথমত গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন তো আমরা পাইছি, গ্যাস্ট্রিন তো আমরা পাইছি, তাই না? গ্যাস্ট্রিন আমরা কোথা থেকে পাইলাম? এই যে জি সেল গ্যাস্ট্রিন রিলিজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, জি সেল যে গ্যাস্ট্রিনটা রিলিজ করতেছে, সেই গ্যাস্ট্রিনটা এসে কি করতেছে? তোমার এই যে এটা প্যারাইটাল সেল, ঠিক আছে? প্যারাইটাল সেলের মধ্যে সিসিকে টু রিসেপ্টর আছে, যেটা গ্যাস্ট্রিনের একটা রিসেপ্টর, গ্যাস্ট্রিনের রিসেপ্টর এতক্ষণ তো তাই দেখলাম আমরা, তাই না? যে সিসিকে টু যে রিসেপ্টর গুলা সেটা গ্যাস্ট্রিনের রিসেপ্টর। তো ঠিক আছে, এই জায়গায় তোমার সিসিকে টু রিসেপ্টর আছে, এই হলো তো সেই রিসেপ্টর, এবং এই রিসেপ্টরকে যখন স্টিমুলেটেড করতেছে, এই রিসেপ্টর সেই ফাংশন প্রডিউস করতেছে, ঠিক আছে? সেই রিসেপ্টর সে ফাংশন প্রডিউস করতেছে। এবং একই সাথে, একই সাথে আমরা তো জানি এই যে আমি এই যে দেখালাম না, এই যে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল থেকে তোমার যে পোস্ট গ্যাংলিয়ন ফাইবার গুলো অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো, তাই না?
কোষ গ্যাংলিয়ন ফাইবার যে অ্যাসিটাইল কোলিন রিলিজ করলো, এটা হলো তোমার সেই অ্যাসিটাইল কোলিন। হ্যাঁ, এই জায়গায় হলো তোমার মাস্কারিনিক রিসেপ্টর আছে। কি আছে? মাস্কারিনিক রিসেপ্টর আছে। এই তোমার অ্যাসিটাইল কোলিন ওর রিসেপ্টরের সাথে বাইন্ড করলো এবং ও ফাংশন প্রডিউস করলো। কি করলো? ও ফাংশন প্রডিউস করলো। ঠিক আছে, রিসেপ্টর একটা মলিকিউল রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়া মানে কি? ওর একটা ফাংশন প্রডিউস করা। এটা তুমি এইখানে না, তুমি সব সিস্টেমে তুমি যাই পড়ো না কেন, ফার্মাকোলজি তুমি যাই পড়ো না কেন, তুমি দেখবা সে তুমি এনএস থেকে রিসেপ্টর পড়ে আসতেছো। জিআইটি তো সেম। এই রিসেপ্টরের সাথে যখন জিনিসটা বাইন্ড হওয়া মানে একটা ফাংশন প্রডিউস হওয়া। ঠিক আছে, দেন হিস্টামিন। এই যে আমরা বললাম যে আমরা যে হিস্টামিন যে প্রোডাকশন করলাম, কোথা থেকে প্রোডাকশন করলাম? দেখো ইসিএল সেল থেকে আমরা দুইটা স্টিমুলাস, গ্যাস্ট্রিনাইজ স্টিমুলেশন করতেছে, অ্যাসিটাইল কোলিন স্টিমুলেশন করতেছে। ভাই তুই বেশি পরিমাণ হিস্টামিন রিলিজ কর, কারণ হিস্টামিন দরকার। এই সেল প্রোডাকশনের জন্য আমাদেরকে হিস্টামিনটা দরকার। তো হিস্টামিন রিলিজ হইতেছে, হ্যাঁ হইতেছে। এখন হিস্টামিন রিলিজে কোথায় অ্যাকশন প্রডিউস করতেছে? প্যারাটাল সেলে অ্যাকশন প্রডিউস করতেছে। তো দেখো এই হলো তোমার সেই প্যারাটাল সেল, এই হলো তোমার হিস্টামিনের জন্য রিসেপ্টর। হিস্টামিনের জন্য সেই রিসেপ্টর, এবং হিস্টামিন রিসেপ্টরের মাধ্যমে প্যারাটাল সেলেও হিস্টামিনিক যে রিসেপ্টর আছে অ্যাকশন প্রডিউস করতেছে। ঠিক আছে, এখন দেখি মানে আমরা তো এখন মোটামুটি মানে যে হরমোন গুলো আছে এগুলো আসলো রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এখন অ্যাকশন প্রডিউস হয়েছে। কি অ্যাকশন প্রডিউস করতেছে? তোমার দেখো অ্যাসিটাইল কোলিন। এখন এখানে কিছু শব্দ আসবে যে তোমার আমি লিখছি জিকিউস, অর্থাৎ তোমার জিপিসিআর যেটাকে বলে তোমার জি প্রোটিন কাপল রিসেপ্টর, অর্থাৎ এগুলার মেকানিজম তো তোমরা জানো আশা করি। এগুলা তোমার মূলত তোমার জেনারেল ফার্মাকোলজির পড়া, অর্থাৎ ওখানে তোমরা জিপিসিআর জি প্রোটিন কাপল রিসেপ্টর পড়ছো, এবং জিএস জিআই জিকিউ এগুলার আলাদা আলাদা সিস্টেমিক মেকানিজম আছে, অর্থাৎ মলিকুলার লেভেলে কিভাবে হইতেছে। অর্থাৎ আমি তো তোমাকে বলতেছি এই থেকে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড হইতেছে, ঠিক আছে, বাট রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পরে মলিকুলার লেভেল অর্থাৎ ভিতরে কি আরো ঘটতেছে সেটা কিভাবে হইতেছে এগুলো জেনারেলি তোমরা বলছো। বাট এখানে আমি দুই চারটা কথাবার্তা লিখছি, তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, মানে সহজ কথা কি? সহজ কথা বলতে তোমার এটা তোমার মানে মেকানিজম, এটা জিকিউ, অর্থাৎ তোমার এই সিসিকে2 এবং এই দুইটা দুইটা জিকিউ মেকানিজমে কাজ করবে। জিকিউ মেকানিজমটা কি? জিকিউ মেকানিজম হলো তোমার যখন এই রিসেপ্টরটা এর সাথে বাইন্ড করবে, তোমার এই রিসেপ্টরটা তোমার ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করবে। ফসফোলাইপেজ সি আবার কি করবে? পিআইপি2 কে মানে ভেঙে দিবে, পিআইপি2 কে ডিগ্রেড করবে। অর্থাৎ তোমার ফর্ম হলো তোমার ফসফোটিডাইল ইনোসিটল বিসফসফেট, পিআইপি2, অর্থাৎ ফসফোটিডাইল ইনোসিটল বিসফসফেট, এটাকে ডিগ্রেড করবে। ডিগ্রেড করলে পরে তোমার আইপি3 অর্থাৎ ড্যাগ, আইপি3 হলো তোমার ইনোসিটল ট্রাইফসফেট এবং ডাইঅ্যাসাইল গ্লিসারল, এগুলো রিলিজ হবে। এগুলো মলিকুলার লেভেলে ঘটতেছে। কারণ আইপি3 তোমার কি করবে? আইপি3 তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ওর আলাদা রিসেপ্টর 3 আছে, আইপি3 রিসেপ্টর ওটার সাথে বাইন্ড করে তোমার ক্যালসিয়াম রিলিজ করবে। এবং ড্যাগ কি করবে? তোমার প্রোটিন কাইনেজ সি আছে, কি করবে? প্রোটিন কাইনেজ সি আছে, এই প্রোটিন কাইনেজ সি কে অ্যাক্টিভেট করবে। এবং অ্যাক্টিভেট করতে আলটিমেটলি এই জায়গায় আমরা জানি যে অ্যাপিকাল সাইডে এটা তো তুমি দেখতেছো না, এটা হলো তোমার হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস। এটা হাইড্রোজেন পটাশিয়াম পাম্প বা প্রোটন পাম্প বলা হয়। প্রোটন পাম্প কেন বলা হয়? তোমার হাইড্রোজেনটাকে তো প্রোটন পাম্প, হাইড্রোজেন প্লাস আয়নটাকে প্রোটন হিসেবে বলা হয়, তো ওটাকে প্রোটন পাম্পও বলা হয়। ঠিক আছে, তো এই জায়গায় কিন্তু এটিপি লাগে, এজন্য তোমার হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস বলতেছে। ঠিক আছে, তো এই হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস অর্থাৎ প্রোটন পাম্প এক কথায় এটার অ্যাক্টিভিটি বাড়াবে। এই দুইটা মিলা এটার অ্যাক্টিভিটি বাড়াই দিবে। কিসের অ্যাক্টিভিটি বাড়াবে? প্রোটন পাম্পের অ্যাক্টিভিটি বাড়াবে। এই সেই প্রোটন পাম্প এটার অ্যাক্টিভিটি বাড়াই দিবে। এটার অ্যাক্টিভিটি বাড়ানো মানে কি? এটার অ্যাক্টিভিটি বাড়ানো মানে হলো তোমার বেশি পরিমাণ হাইড্রোজেন প্লাস সিক্রেট হবে এবং পটাশিয়াম প্লাস ইনপুট ঘটবে সেলে। এবং এবং আলাদা চ্যানেল আছে, মানে এই সেল সিক্রেশন প্রসেস তো তোমরা জানো, সেটা আর কি ঘটতেছে। এবং এই সেল সিক্রেশন প্রসেসটাকে আরো ইনডিউস করবে, আরো বাড়াই দিবে এক কথায়। বেশি পরিমাণে এই সেল সিক্রেটে সাহায্য করতেছে এই তোমার এই আলটিমেটলি এই হরমোনাল গুলো এবং আলটিমেটলি মেকানিজমের মাধ্যমে তোমার এই সেল বেশি বেশি পরিমাণ রিলিজ হইতেছে। এবং এখানে আলাদা ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে এই ক্লোরাইড আয়ন আসতেছে এবং এই হাইড্রোজেনের সাথে বাইন্ড করে তোমার এই সেল প্রোডাকশন করতেছে। ঠিক আছে, আলটিমেটলি এই সেল প্রোডাকশন করতেছে। ঠিক আছে, মানে এইটুকু আশা করি বুঝতে পারতেছো। মানে তোমার মানে দুইটা জিকিউ সিস্টেমে কাজ করতেছে, ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করতেছে, এটা পিআইপি2 অর্থাৎ ফসফোটিডাইল ইনোসিটল বিসফসফেটটাকে ডিগ্রেড করে তোমার অর্থাৎ কি আইপি3 অর্থাৎ ইনোসিটল ট্রাইফসফেট এবং ট্যাগ অর্থাৎ ডাইঅ্যাসাইল গ্লিসারলকে অ্যাক্টিভেট করতেছে। দেন আইপি3 তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আলাদা রিসেপ্টর আছে, এখান থেকে ক্যালসিয়াম রিলিজ করতেছে। এবং এটাই মানে ড্যাগ যেটা আছে অর্থাৎ ডাইঅ্যাসাইল গ্লিসারল, এটা তোমার অ্যাক্টিভেট করছে প্রোটিন কাইনেজ সি কে অ্যাক্টিভেট করতেছে। এই দুইটা মিলে এটাকে তোমার বেশি পরিমাণ ইনডিউস করতেছে, ভাই তুই বেশি পরিমাণ হাইড্রোজেন প্লাস সিক্রেট করে, আলটিমেটলি এই সেলের প্রোডাকশন বেশি আসতেছে। দেন আসো হিস্টামিন কাজ করতেছে হলো জিএস অর্থাৎ জি স্টিমুলেটর মেকানিজমে। তো হিস্টামিন যখন এই থেকে বাইন্ড হইতেছে বেশি তোমার অ্যাডিনাল সাইক্লেস এনজাইম যেটা আছে অ্যাডিনাল সাইক্লেসকে অ্যাক্টিভেট করতেছে, এটিপি থেকে তোমার সাইক্লিক এমপি প্রোডাকশন হইতেছে। যত বেশি পরিমাণ সাইক্লিক এমপি প্রোডাকশন হবে অ্যাক্টিভেট হইতেছে প্রোটিন কাইনেজ এ। প্রোটিন কাইনেজ এ আবার এটাকে দেয়, অর্থাৎ এই প্রোটন পাম্প
প্রোটন পাম্পকে বা হাইড্রোজেন পটাশিয়াম এটিকে যাই বলো, এটাকে আরো বেশি পরিমাণ ইনডিউস করতেছে বা তুই বেশি পরিমাণ এই সেল প্রোডাকশন কর, আলটিমেটলি যে আসতেছে এই সেল প্রোডাকশন তুই বেশি পরিমাণে কর। ঠিক আছে? তো তোমার যে হিস্টামিন, অ্যাসিটাইল কোলিন, গ্যাস্টিন আলটিমেটলি কি করতেছে, আলটিমেটলি ওরা প্যারাইটাল সেলে আইসা ওরা এই সেল প্রোডাকশনই করতেছে। হ্যাঁ, ভিতরে যে লেখাপড়া এগুলা হলো মোটামুটি তোমার মলিকুলার লেভেলে কিভাবে, মানে প্রশ্ন আসতে পারে না বাইন্ড করলো, ঠিক আছে, তারপরে কি ঘটতেছে, তারপরে এইসব মেকানিজমের মাধ্যমে তার আলটিমেটলি এই সেল প্রোডাকশন ঘটতেছে। ঠিক আছে? আর সহজে যদি মনে রাখতে পারো, তুমি সহজে জাস্ট মনে রাখবা, তুমি যদি এটুকু মনে রাখো যে গ্যাস্ট্রিন আসতেছে, গ্যাস্ট্রিন আইসা তোমার বাইন্ড করতেছে, বাইন্ড হিসেবে অ্যাকশন প্রোডিউস হিসেবে আলটিমেটলি ও এই প্রোটন পাম্পকে বেশি পরিমাণে তোমার ইনডিউস করতেছে, ভাই তুই বেশি পরিমাণ এই সেল রিলিজ কর, বা হাইড্রোজেন রিলিজ করলে আলটিমেটলি এই সেল প্রোডাকশনটা বেশি পরিমাণ হইতেছে। ঠিক আছে? এটা মূলত হইতেছে সহজে। ঠিক আছে? এটা হলো মূলত সহজে এরকম ঘটতেছে। ঠিক আছে? অর্থাৎ তোমার গ্যাস্ট্রিন ইনডিউস করলো, অ্যাসিটাইল কোলিন আসলো, হিস্টামিন আর কি জিনিসটাকে সহজে তোমারই করলো। ঠিক আছে? মোটামুটি আমরা মানে এই সেলের প্রোডাকশনটা দেখলাম। ঠিক আছে? প্রোডাকশনটা দেখলাম। এখন কথা হলো, এখন এই সেল তো সবসময় তোমার রিলিজ হবে, 24 ঘন্টাতে রিলিজ হইতে থাকবে এমন না, তাই না? মানে রিলিজ ওটার একটা ইনহিবিটর মেকানিজম আছে, অর্থাৎ কোনো এক সময় এই সেল তোমার রিলিজ কমাই দিবে। ঠিক আছে? তো প্রথমত এখন আমরা যেটা দেখবো, মানে কিছু আর কি কন্ট্রোল মেকানিজম, অর্থাৎ যেটা তোমার আহ, মানে বেশি পরিমাণে এই সেল তো সিক্রেট হইতেছে। ঠিক আছে? বাট আমাদের স্টোমাক তো এতে কোনো, স্টোমাকে যে এপিথেলিয়াল সেল আছে, স্টোমাকে যে মিউকাস আছে, এগুলো তো কোনো ক্ষতি হইতেছে, তাই না? এগুলো কোনো ক্ষতি হইতেছে না, অর্থাৎ এগুলো কোনো হ্যাম্পার হইতেছে না। কেন হইতেছে না? এই জিনিসটা হেল্প করতেছিল তোমার, দেখো এই জিনিসটা করতেছিল, এই জিনিসটা আলটিমেটলি করতেছে হলো তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু। ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু করতেছে। ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু কোথা থেকে আসতেছে? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আসতেছে। ঠিক আছে? যেটাকে তুমি কার্বন 20 ফ্যাটি অ্যাসিড হিসেবেও তুমি বলতে পারো। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি আসতেছে? আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন আসতেছে। এখন প্রোস্টাগ্ল্যান্ডিনটা তোমার কিভাবে প্রডিউস হইতেছে? তোমার অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে আছে, অর্থাৎ তোমার কক্স অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের সাহায্যে তোমার আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন প্রডিউস হইতেছে। এখানে মানে প্রোস্টাগ্ল্যান্ডিন পিজিই2, পিজিডি2 মানে আদার সাবস্টেন্সও প্রডিউস হয়, বাট আমাদের মেইনলি লাগবে হলো প্রোস্টাগ্ল্যান্ডিনটা। এখন কথা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন কি করতেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন কি করতেছে দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন মূলত দুইটা কাজ করতেছে। ঠিক আছে? প্রথমত, আচ্ছা এখানে যেটা দেখতেছো, এটা এটা হলো তোমার সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল, বুঝছো? এটা হলো তোমার, ঠিক আছে, এটা হলো তোমার সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেলে প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য রিসেপ্টর আছে, ওর নাম হলো ইপিআর 3। ঠিক আছে? এটা হলো তোমার প্রোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর ইপিআর 3। ঠিক আছে? এটা হলো তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর। এবং প্যারাইটাল সেলেও প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য আলাদা রিসেপ্টর আছে, সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন বাইন্ড করতেছে। ঠিক আছে? আমি দুইটা দেখাইতেছি। তো দেখো, এটা হলো তোমার ইপিআর 3। তো প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 প্রডিউস হলো, আইসা ওর রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এটা হলো তোমার রিসেপ্টর বুঝাইতেছে, ওর রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এটা তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন। এই যে ব্ল্যাক মার্ক করে, এটা হলো তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন। ওর তোমার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তোমার রিসেপ্টর বাইন্ড করলো তোমার বেশি পরিমাণে তোমার মিউকাস এবং বাইকার্বনেট প্রোডাকশন বেশি বেশি করতে বলতেছে। অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন একটা প্রোটেকটিভ মেকানিজম, অর্থাৎ সাইক্লো প্রোটেকটিভ মেকানিজম হিসেবে কাজ করতেছে। মানে কি, তোমার বডিতে বেশি পরিমাণ যখন এই সেল সিক্রেট হচ্ছে, তোমার বডিতে তো যে স্টোমাকের যে এপিথেলিয়াল সেল বা মিউকোস বলো, মিউকোসা বলো, সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, স্টোমাকে যাতে কোনো সমস্যা না হয়, স্টোমাক যাতে এই সেলে কোনো হ্যাম্পার না হয়, কোনো হ্যামোরেজ না হয়, এই কারণে তোমার বেশি বেশি পরিমাণ মিউকাস এবং এই বাইকার্বনেট তোমার রিলিজ করতেছে। আর এই স্টিমুলেশনটা কে দিচ্ছে? এই স্টিমুলেশন দিচ্ছে হলো তোমার প্রোস্টাগ্ল্যান্ডিনটা। ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন যে এটা ডিটেক্ট করতে পারতেছে যে তোমার এই সেল সিক্রেট হইতেছে, আমার এখন মানে স্টোমাকের প্রোটেক্টিভ হিসেবে একটা মেকানিজম দরকার, তো বেশি পরিমাণে মিউকাস এবং বাইকার্বনেট সিক্রেট করে দিচ্ছে। ঠিক আছে? তো এটাই হলো তোমার প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ। একটা প্রোস্টাগ্ল্যান্ডিন হলো এই সাইডে এটাকে বেশি পরিমাণে স্টিমুলেট করতেছে, এবং সাথে তোমার 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 এই নার্ভাস সিস্টেম থেকেও কিছু মিডিয়েটেড, অর্থাৎ যেমন তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে। হ্যাঁ, কিছু মিডিয়েট আসতেছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে। এগুলো কি করতেছে? এগুলো আলটিমেটলি তোমার এই তোমার এখানে M1 রিসেপ্টর অর্থাৎ মাসকারেনিক রিসেপ্টর আছে, এই মাসকারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে অ্যাসিটাইলকোলিন, এবং এরাও তোমার এটাকে বেশি পরিমাণে স্টিমুলেট করতেছে। স্টিমুলেট করতেছে কি, তোমার বলতেছে যে ভাই বেশি পরিমাণে মিউকাস এবং বাইকার্বনেট প্রোডাকশন কর, বেশি পরিমাণে মিউকাস এবং বাইকার্বনেট প্রোডাকশন কর। এটা কি, এই জিনিসটা কি? এটা হলো তোমার বডিরই নিজস্ব একটা সাইক্লো প্রোটেকটিভ মেকানিজম, যাতে তোমার মিউকাসে কোনো ক্ষতি না হয়, সরি মিউকাস বলতে তোমার
এই বেশি পরিমাণ এই সেল সিক্রেশনে তোমার যে স্টমাকে আছে স্টমাকের কোনো ক্ষতি না হয়, তাই না? কারণ বেশি পরিমাণ এই সেল সিক্রেট হলে তোমার স্টমাক অবশ্যই একটা ক্ষতি হতে পারে। ক্ষতি যাতে না হয় সেজন্য তুমি বেশি বেশি পরিমাণ মিউকাস এবং বাইকার্বনেট করতেছে, যাতে এই সেলটা নর্মালি এরকম ঘটে যাতে নিউট্রালাইজ হয় বা মিউকাস রিলিজ হলে যাতে তোমার এই সেল মানে স্টমাকের কোনো ক্ষতি না হয় এই সেল দ্বারা, ঠিক আছে? মূলত এটাই হইতেছে, তাই না? তো যখন এই পোস্টাগ্ল্যান্ডিনটা একই সাথে কি করতেছে, তোমার যখন বেশি পরিমাণে এই সেল ক্ষতি হয়ে যাইতেছে বা এই সেল যখন দরকার হইতেছে না, ঠিক আছে, এই সেলের কাজ শেষ হয়ে যাইতেছে, তখন তো আমাদেরকে কি করতে হবে, এই সেলের রিলিজিংটা কমাইতে হবে, তাই না? তো এই পোস্টাগ্ল্যান্ডিনের জন্য এটা হলো তোমার প্যারাটাল সেল, দেখাইলাম আমি, এটা হলো তোমার প্যারাটাল সেল। তো এই প্যারাটাল সেলে পোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর আছে, ইপিআর 3, এই ইপিআর 3, এটা হলো তোমার পোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর, এটা হলো তোমার পোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর, এই ব্ল্যাক, এটা হলো তোমার পোস্টাগ্ল্যান্ডিন, এখানে এসে বাইন্ড করতেছে, ঠিক আছে? এখানে এসে বাইন্ড করলে তোমার কি করতেছে, এটা আবার জিআই মেকানিজমে কাজ করতেছে, কি করতেছে, জিআই মেকানিজমে কাজ করতেছে, কোনটা, এই যে এই জিনিসটা জিআই মেকানিজম কাজ করতেছে। জিআই মেকানিজমটা কি আমরা জানি, জিআই মেকানিজম বেসিক থিম কি, এটা তোমার সাইক্লিক যে এমপি লেভেলটা আছে, সাইক্লিক এমপি লেভেলটা কমায় দেয়। কি করে, সাইক্লিক এমপি লেভেলটা কমায় দেয়, আলটিমেটলি সাইক্লিক এমপি লেভেল কমায় দিচ্ছে, তখন অ্যাক্টিভেশন অফ প্রোটিন কাইনেজও হইতেছে না, যখন অ্যাক্টিভেশন হইতেছে না তখন এখান থেকে যে স্টিমুলেশনটা তোমার প্রোটন পাম্পে যাইতেছে সেখানে স্টিমুলেশন যাইতেছে না। যদি এখন স্টিমুলেশন না যায় তোমার তোমার সিক্রেশনও কমে যাবে, তাই না? সিক্রেশন তো তাই হবে। আমরা প্রথম পার্টে বললাম যে ভাই সব মিলে স্টিমুলেশন দিচ্ছে, সব সাইড দিয়ে স্টিমুলেশন করতেছে, বেশি পরিমাণে এই সেল দরকার। এখন এটা আমরা বললাম তোমার বেসিক রেগুলেশন। এখন আমরা সব সময় তো এই সেল রিলিজ হবে না, তাই না? অল টাইম তো রিলিজ হবে না, এটাকেও তো একসময় ইনহিবিট হইতে হবে, যে যখন দরকার হয়েছে রিলিজ হয়েছে, যখন হয় নাই তখন ওটা কি ইনহিবিট হইতে হবে না? তো ইনহিবিটরের আলাদা মেকানিজম আছে, যেটা হলো আমাদের বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম। তো এর মধ্যে একটা অ্যাপিয়ারেন্স আমরা দেখলাম কি, প্রোস্টাগ্ল্যান্ডিন দেখলাম, যে প্রোস্টাগ্ল্যান্ডিন একসাথে সাইকো প্রোটেক্টিভ করতেছে কিভাবে, তোমার এই সেল অর্থাৎ তোমার মিউকাস এবং বাইকার্বনেট বেশি বেশি প্রোডাকশনের মাধ্যমে, এবং একই সাথে যখন এই সেলের প্রোডাকশন আর লাগতেছে না, তো সেটা প্রোস্টাগ্ল্যান্ডিন আছে প্যারাটাল সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে তোমার সাইক্লিক এমপি লেভেল কমায় দেয়া, অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশন অফ করতে করে দিতেছে, যার ফলে তোমার এই প্রোটন যে পাম্পটা আছে সেটা আর অ্যাক্টিভ হইতেছে না, অ্যাক্টিভ না হলে রিলিজিংও হবে না। এবং শুধুমাত্র এখানেই না, শুধুমাত্র এখানেই না, এটা তো গেলে মানে এটা তোমার প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা প্রোটেক্টিভ মেকানিজম আমি দেখাই না। এখন আরেকটা প্রোটেক্টিভ মেকানিজম আসতেছে, সেটা আসতেছে ডি সেল থেকে, অ্যান্টাল ডি সেল, অর্থাৎ তোমার যে স্টোমাকের, তোমরা তো পড়ছো পাইলোরিক পার্ট, অ্যান্টাল পার্ট, দেন ফান্ডাস বডি কিছু পড়ছো, তো অ্যান্টাল পোর্শনে বেশি পরিমাণ থাকলে তোমার ডি সেল, এই ডি সেলটা কি করতেছে, তোমার এই লুমিনাল, লুমিনাল বলতে কি, এই জায়গায় তো লুমিনাল বলতে আমি এই সাইডটা বুঝাইতেছি, ঠিক আছে? এখানে তো বেশি পরিমাণে এই সেল রিলিজ হয়েছে, তার মানে বেশি পরিমাণে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, এবং পিএইচটাও কম, পিএসটাও তো কম, তাই না? বেশি পরিমাণে এই সেল রিলিজ হলে পিএসটাও তো কম, তাই না? তো পিএসটা 3-এর কম, 3-এর কম মানে বেশি পরিমাণে তোমার রিলিজ হয়ে গেছে, তো পিএসটা 3-এর কমে আসে পড়ছে, ঠিক আছে? পিএসটা 3-এর কমে আসে পড়ছে, তো 3-এর কমে মানে কিন্তু অনেক বেশি অ্যাসিডিটি বুঝাইতেছে। তো তখন বেশি পরিমাণে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, ঠিক আছে? হাইড্রোজেন প্লাস আয়ন ডিটেক্ট করতে পারতেছে এই ডি সেল এটাকে ডিটেক্ট করতে পারতেছে যে ভাই এই সেল, এই সেলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এই সেলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এই সেলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এটা ডি সেল ডিটেক্ট করতে পারতেছে, কি করতে পারতেছে, ডি সেলটা ডিটেক্ট করতে পারতেছে। এখন এই ডি সেল, এই ডি সেল থেকে যে হরমোন রিলিজ হয় তার নাম হলো তোমার সোমাটোস্ট্যাটিন, তার নাম কি, সোমাটোস্ট্যাটিন। এই যে আমি মানে এই জিনিসটার মধ্যে যে বক্স আকারে যেগুলা দেখতেছো না, এগুলা মূলত সোমাটোস্ট্যাটিন বুঝাইতেছে, এগুলাকে কি বুঝাইতেছে, সোমাটোস্ট্যাটিন, এগুলাকে সোমাটোস্ট্যাটিন বুঝাইতেছি। তো মনে করো যে এই ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন রিলিজ হইতেছে, হ্যাঁ, ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন রিলিজ হইতেছে। তো সোমাটোস্ট্যাটিন রিলিজ হইতেছে, এই সোমাটোস্ট্যাটিন তখন কি করতেছে, সোমাটোস্ট্যাটিন করতেছে কি, তোমার যে জি সেল তো আমরা দেখাইলাম, জি সেলের নর্মাল কি, জি সেল নর্মাল হলে তখন জিআরপি আসতেছে, গ্যাস্ট্রিন রিলিজটা বাইরে যাইতেছে, গ্যাস্ট্রিন বেশি পরিমাণে রিলিজ হইতেছে। কিন্তু যখন এই সোমাটোস্ট্যাটিন রিলিজ করতেছে, মানে ডি সেলটা ডিটেক্ট করতে পারতেছে ভাই তোর এই সেল বেশি প্রোডাকশন হয়ে গেছে, হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণ অনেক বেশি বাইরে গেছে, ডিটেক্ট করতে পারতেছে, ডিটেক্ট করতে পারলে পরে তোমার সোমাটোস্ট্যাটিন রিলিজ হইতেছে, এবং এই জি সেলের মধ্যে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর আছে, এটা হলো তোমার সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর, ঠিক আছে? সোমাটোস্ট্যাটিন এখানে বাইন্ড হইতেছে, সোমাটোস্ট্যাটিন এখানে বাইন্ড হইয়া অ্যাকশন প্রডিউস করতেছে, কি অ্যাকশন প্রডিউস করতেছে, ও এই গ্যাস্ট্রিন যে রিলিজ হবে না, এই গ্যাস্ট্রিন রিলিজটাকে ইনহিবিট করতেছে, কি করতেছে, গ্যাস্ট্রিন রিলিজটাকে ইনহিবিট করতেছে, মানে গ্যাস্ট্রিন রিলিজ হইতে দিতেছে না। ইনহিবিশন মানে কি, বাধা দেওয়া না, তো গ্যাস্ট্রিন রিলিজিং ইনহিবিট করতেছে, তো গ্যাস্ট্রিন আর বেশি আর রিলিজ হইতেছে না, কারণ গ্যাস্ট্রিন আর রিলিজ হইতেছে না, এটা সোমাটোস্ট্যাটিন এটা করতেছে, ঠিক আছে? সোমাটোস্ট্যাটিন এটা করতেছে। এখন গ্যাস্ট্রিন যখন রিলিজ হবে না,
তখন গ্যাস্ট্রিন তোমার এই প্যারাটাল সেলেও যাবে না। প্যারাটাল সেলের মেকানিজম তো গ্যাস্ট্রিন দেখালাম, প্যারাটাল সেলও যাইতেছে না, গ্যাস্ট্রিন ইসেল সেলও যাইতেছে না। ইসেলে যা গ্যাস্ট্রিন কি করে, তোমার হিস্টামিন রিলিজটাকে বাড়ায় দেয়, ওটাও হইতেছে না। আলটিমেটলি এই সেল প্রোডাকশন কম আসতেছে, কেন? তোমার হিস্টামিন তো যাও, এটা কি স্টিমুলেট করে, বাট হিস্টামিনের যদি প্রোডাকশন না হয়, স্টিমুলেট কে করবে? করবে না। তো এটা হলো তোমার যে সোমাটোস্ট্যাটিন তোমার ডি সেল থেকে রিলিজ হইতেছে, এটা হলো তোমার বডির একটা প্রোটেকটিভ মেকানিজম, তোমার বডির ভিতরের একটা প্রোটেকটিভ মেকানিজম, এবং এইরকম হইতেছে তোমার বডিতে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা, সেটা হলো তোমার মানে মানে শুরুতে তো আমি মানে শুরুর দিকে দেখো, শুরুর দিকে ভিডিওটা দেখো, তখন আমি তো বলছিলাম যে তোমার যে ডাইরেক্ট জিআরপি রিলিজ করতেছে, তাই না? জিআরপি রিলিজ করতেছে তোমার কি, এই যে ভ্যাগাস নার্ভটা তোমার জিআরপি রিলিজের মাধ্যমে, এবং একই সাথে ওই সময় আর কি তোমার এই ভ্যাগাস নার্ভটা আবার কি করতেছে, এই সোমাটোস্ট্যাটিনটাকে ইনহিবিট করতেছে। ডি সেল, এক কথায় তোমার ডি সেলটাকে ইনহিবিট করতেছে এই মানে সোমাটোস্ট্যাটিন রিলিজের জন্য, মানে এই মাইনাস চিহ্ন দিয়ে ইনহিবিটরি বুঝাইতেছি। মানে এটা শুরুর দিকে আর কি, মানে শুরুর দিকে বলতে তোমার যখন আর কি জি সেলের কাহিনী আমি বুঝাইতেছিলাম না, ওই সময় আর কি বলা উচিত ছিল, বাট জি সেলের কাহিনী যখন বুঝাইতেছিলাম যে তোমার বেশি পরিমাণে গ্যাস্ট্রিন রিলিজ হইতেছে, ওই সময় আর কি একই সাথে এই নাটটাই তোমার ডি সেলকে ইনহিবিট করে রাখে, যাতে তোমার বেশি পরিমাণে যাতে ইনহিবিট করে রাখে, যাতে সোমাটোস্ট্যাটিন রিলিজ না হয়, ঠিক আছে। বাট যখন মনে করে যে লুমিনাল এই সেল বেশি হয়ে যাইতেছে, হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণে বেশি হয়ে যাইতেছে, তখন এই ইনহিবিশন আর থাকে না, ঠিক আছে। তখন আর এই ইনহিবিশন আর থাকে না, তখন মনে করো যে আলটিমেটলি এখান থেকে মনে করো যে তোমার এসিএস মনে করো যে ওইভাবে রিলিজ হয় না, তখন তোমার দেখতেছে যে বেশি পরিমাণে তোমার এসএল সিক্রেট হচ্ছে, তখন এই ডি সেল থেকে আলটিমেটলি তোমার সোমাটোস্ট্যাটিনই আর কি রিলিজ হইতেছে, এবং সেটা তোমার এই জি সেলের উপরে কাজ করতেছে এবং এটাকে ইনহিবিট করতেছে, অর্থাৎ গ্যাস্ট্রিন রিলিজ থেকে ইনহিবিশন করতেছে, অর্থাৎ গ্যাস্ট্রিন রিলিজিং যখন ইনহিবিশন হইতেছে, আলটিমেটলি তোমার যে তোমার যে গ্যাস্ট্রিনের কাজগুলো, অর্থাৎ প্যারাটাল সেলের কাজ, ইসিএল সেলের যে কাজগুলো আছে, সেগুলো ইনহিবিট হইতেছে, ঠিক আছে। এটা হলো তোমার বডির একটা প্রোটেকটিভ মেকানিজম, ইনহিবিটরি মেকানিজম বলতে গেলে এই সেল প্রোডাকশন একটা ইনহিবিটরি মেকানিজম। এখন যদি ভিডিওটা দেখো, অর্থাৎ শুরুতে আমি যেটা বুঝালাম সেটা হলো তোমার নর্মালি কিভাবে রিলিজ হইতেছে, এই জিনিসটা বুঝলাম। কোন সেল থেকে কোন কোন হরমোনাল নিউরো ট্রান্সমিটারকে আসি স্টিমুলেট করতেছে, কোন হরমোন রিলিজ হইতেছে, এবং ওই জিনিসগুলো কিভাবে প্যারাটাল সেলের উপর অ্যাকশন প্রডিউস করতেছে, ওইটুকু আমি শুরুতে দেখালাম। দেন তারপরে আমি তোমার এখানে যে কিছু বললাম যে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন গুলা কি করতেছে, মানে কিছু প্রোটেকটিভ মেকানিজম, সাইক্লো প্রোটেকটিভ মেকানিজম দেখলাম, এবং কিছু ইনহিবিটরি মেকানিজম দেখলাম। মানে এই সেল তো তোমার বডিতে সবসময় রিলিজ হবে না, তাই না? সবসময় বলতে তোমার সব যখন তোমার দরকার হচ্ছে, সেপালিক ফেজ বলো, তুমি গ্যাস্ট্রিক ফেজ বলো, যখন দরকার হচ্ছে তখন রিলিজ হচ্ছে। বাট প্রোটেকটিভ মেকানিজম তোমার এই সেল রিলিজ হইতেছে বেশি পরিমাণে, ঠিক আছে। বাট তোমার বডির এই যে স্টোমাক আছে, সেটা যেন কোনো হ্যাম্পার না হয় বা হ্যামারেজ না হয়, তো সেই কারণে তোমার প্রোটেকটিভ মেকানিজম হিসেবে প্রোস্টাগ্ল্যান্ডিন হেল্প করতেছে, আরো কিছু সাবস্টেন্স হেল্প করে, এবং সাথে ইনহিবিটরি হিসেবে যখন এই সেল বেশি হয়ে যাচ্ছে, একই সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সোমাটোস্ট্যাটিন মিলে কাজ করতেছে, ঠিক আছে, যাতে ইনহিবিট হয়। এটা তোমার মানে বেসিক রেগুলেশন নর্মালি তোমার বডিতে হইতেছে, ঠিক আছে। মোটামুটি এই জিনিসগুলো আমি আর কি এখানে দেখালাম। এখন জিনিসগুলো জাস্ট আমি আরেকবার করে তোমার রিড আউট করে দিচ্ছি, ঠিক আছে। রিড আউট বলতে দেখো, শুরুতে আমরা দেখলাম মানে সেফালিক ফেজে, হ্যাঁ সেফালিক ফেজে তোমার মানে তোমার যে ইনফরমেশন গুলো চাইতেছিল, তোমার ডরসাল মোটর নিউক্লিয়াস, ভেগাস, হাইপোথ্যালামাস, নিউক্লিয়াস সলিটারি ট্র্যাক্টাস, মানে এখানে তোমার ইনফরমেশন চাইতেছে, এবং তোমার ডরসাল মোটর নিউক্লিয়াস অফ ভেগাসের মাধ্যমে তোমার যে নার্ভ গুলো আসলো, এবং ওইটা তোমার যে দেখালাম তোমার ইএনএস এর সাথে তোমার এন্ট্রিক নার্ভাস সিস্টেমের সাথে তোমার যে একটা গ্যাংলিয়া ফরমেশন করলো, অর্থাৎ ওইখান থেকে আবার পোস্ট গ্যাংলিয়ন ফাইবারটা তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, ঠিক আছে। তো এই স্টিমুলেশন গুলো আস্তে আস্তে তোমার এই যে ভ্যাগাস নার্ভ ইএনএস এ যাইতেছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, এন্ড প্যারাটাল সেলে তোমার এম3 রিসেপ্টর আছে, এখানে আবার যে স্টিমুলেট করতেছে, অর্থাৎ অ্যাসিটাইলকোলিনটা। এবং তোমার এই যে এই জিনিসগুলো তোমার ট্রিগার করতেছে হলো তোমার এই সিএনএস সাবালেস থেকে ট্রিগার করতেছে, অর্থাৎ এই জিনিসগুলো তোমার ট্রিগার করতেছে বা স্টিমুলেট দিচ্ছে। দেন কিছু লোকাল স্টিমুলেশন আসতে পারে। লোকাল স্টিমুলেশন বলতে কি, মানে এসএল সেফালিক ফেজে তো তোমার 30% রিলিজ হইতেছে। দেন তুমি যদি তোমার গ্যাস্ট্রিক ফেজে কি তোমার যখন ডাইজেশন হবে, অর্থাৎ তোমার স্টোমাক ডিস্টেনশন, যখন কোনো ফুড যদি যায় তোমার স্টোমাকে, তখন স্টোমাক ডিটেক্ট করতে পারছে, স্টোমাক স্ট্রেস হইতেছে, স্টোমাক ডিস্টেন্স হইতেছে, এই মেকানিক্যাল স্ট্রেস রিসেপ্টর আবার তোমার এই সেল সিক্রেশন আরো বাড়াই দিচ্ছে, অর্থাৎ 60% এখানে সিক্রেট হয়, অর্থাৎ তোমার গ্যাস্ট্রিক ফেজে 60% সিক্রেট হয়, ঠিক আছে। পেপটাইড এন্ড অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ তোমার ইন্টেস্টাইনাল ফেজেও কিছু সিক্রেট হয়, প্রায় 10%, ঠিক আছে। মানে এই জিনিসগুলো লোকাল স্টিমুলেশন হিসেবে এসএল সিক্রেশনটাকে বাড়াইতেছে, ঠিক আছে। এনে বলছে যে ভেগাল ফাইবার শুধু অ্যাসিটাইলকোলিন ছাড়ে না, সাথে জিআরপি মানে দেখালাম যেটা জি সেলে অর্থাৎ গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইডও ছাড়ে, যেটা জি সেলকে স্টিমুলেট করে গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে বাড়াইতেছে, জিআরপি, ঠিক আছে।
এখন এন্ট্রিক নার্ভাস সিস্টেম সম্পর্কে কিছু ইনফরমেশন আমি এখানে অ্যাড করছি। তোমরা অবশ্যই জানো যে এটা কোথায় আছে। তোমার মনে করো যে এটা আসলে তোমার মাইন্টারিক এবং সাবমিউকোসাল প্লেক্স আছে, এবং এটা কি করতেছে তোমার মানে তোমার জিআইটির সব কাজই তোমার এন্ট্রিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে করতেছে, তাই না? অর্থাৎ তোমার রিসিভ সিগন্যালস কামিং ফ্রম সিএনএস ভায়া ভ্যাগাস নার্ভের মতন সিগন্যাল রিসিভ করতেছে এবং এফেক্টর অ্যাকশন প্রডিউস করতেছে, তাই না? দেন পোস্ট গ্যাংলিয়ন নিউরন তোমার অ্যাসিটাইল কোলিন রিলিজ করতেছে। পেরিপ্যারাটাল সেলে তোমার যে M3 রিসেপ্টর আছে এগুলো মাধ্যমে অ্যাসিড সিক্রেশন করতেছে এবং হিস্টামিন সি রিলিজও বাড়াইতেছে, এবং হ্যান্ডেলস লোকাল রিফ্লেক্স অর্থাৎ গ্যাস্ট্রিক ডিস্টেনশন অটোমেটিক্যালি উইথাউট এনি সিএনএস ইনপুট। অর্থাৎ ইন্ট্রিক নার্ভাস সিস্টেমটা মানে ফিজিওলজি তো তোমরা দেখছো যে তোমার ইন্ট্রিক নার্ভাস সিস্টেম অটোমেটিক্যালি তোমার কাজ করতে পারতেছে, সিএনএস স্টিমুল কাটতেছে না। তোমার যাই বলো যে যত মুভমেন্ট করতেছে পেরিস্টালটিক মুভমেন্ট বা যাই বলো সবই তো ঘটতেছে, তাই না? ঠিক আছে, মানে এখানে এগুলা জাস্ট একবার করে তোমার রিডিং দেওয়ার জন্য আমি একটা জিনিস অ্যাড করছি। দেন আমি তোমার এই জায়গায় মানে এই জায়গায় আর কি তোমাকে আমি বলছি হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর আছে এবং মাস্কারেনিক রিসেপ্টর আছে, ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তবে একটু মনে করো যে কনফিউশন বলতে মানে মানে ডিপলি অনেক ভিতরে চিন্তা ভাবনা করলে, অর্থাৎ এখানে নিকোটিনিক রিসেপ্টর অ্যাসিটাইলকোলিন আসলো, অ্যাসিটাইলকোলিন আসলে পরে তো মানে এর ভিতরে কি ঘটতেছে এটা হলো মূল কথা। মানে এর ভিতরে তো কিছু একটা ঘটতেছে, তার ফলে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে তোমার আবার রিলিজ হতেছে অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, ভিতরে কি করতেছে, ভিতরে হলো তোমার নিকোটিনিক রিসেপ্টর আমার মতে তোমার অ্যাসিটাইলকোলিনটাই নিকোটিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করতেছে, এবং নিকোটিনিক রিসেপ্টর স্টিমুলেট হলে এর ভিতরে মনে করো যে তোমার ডিপোলারাইজিং স্টেট ঘটতেছে, ডিপোলারাইজিং স্টেট ঘটতেছে, এর মাধ্যমে আবার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলি স্টিমুলেটর হয়ে তোমার অ্যাসিটাইলকোলিন আবার রিলিজ করতেছে। কোথায় রিলিজ করতেছে, কি রিলিজ করতেছে, এগুলো আমরা দেখাইছি। মাসক্রেনিক রিসেপ্টর আছে, ঠিক আছে, দুইটা রিসেপ্টরই আছে। ইনিশিয়ালি তোমার স্টিমুলেশন তৈরির জন্য নিকোটিনিক হিসেবে হেল্পিং করতেছে এবং মাসক্রেনিক এই জিনিসটাকে মেনটেন্স করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটাই আর কি তোমার নিকোটিনিক রিসেপ্টর রোল আর হলো তোমার মাসক্রেনিক রিসেপ্টর রোল। আমি আর কি জিনিসটা একটু দেখাইছি যে ইমিডিয়েটলি এক্সাইটেড বাই অ্যাসিটাইল কোলিন কামিং ফ্রম ভেগাস, যেটা তোমার নিকোটিনিক রিসেপ্টর কারণে হইতেছে, ঠিক আছে? অর্থাৎ ফাস্ট ট্রান্সমিশন হইতেছে, ডিপোলারাইজিং স্টেটে যাইতেছে। আর মাসকেনিক রিসেপ্টর তোমার কি করতেছে, মাসকেনিক রিসেপ্টর হলো তোমার M1 রিসেপ্টর, যেটা তোমার মডুলেটরি অর্থাৎ এই জিনিসটাকে মেনটেন্স করতেছে, এই জিনিসটা আর কি প্রলং এক্সাইটেটরি হিসেবে মানে এক্সাইটেশন যে প্রডিউস হতেছে ডিপোলারাইজিং স্টেটের মাধ্যমে এই জিনিসটাকে প্রলং হিসেবে রাখতেছে, সেটা হলো তোমার মাসকেনিক রিসেপ্টর আর কি রোল। তোমরা জাস্ট জিনিসটা একবার করে রিডিং দিবা বা জানলে ভালো, না জানলেও চলবে। আর এই জিনিসটা হইলো মানে এই যে তোমার পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবারটা যাইতেছে ইএনএস থেকে, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে প্রায় 25 ধরনের তোমার নিউরো ট্রান্সমিটার রিলিজ হইতেছে, 25 ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হইতেছে। এখানে মূলত মনে করো যে 14টা মতন লেখা আছে, ঠিক আছে? এই জিনিসটা আর কি জানার জন্য আমি অ্যাড করে দিচ্ছি, জাস্ট একবার রিডিং দিও, ঠিক আছে? প্রত্যেকটা নিউরো ট্রান্সমিটার আলাদা আলাদা কাজ আছে, কিন্তু এটা মূলত আমি গাইডনের থেকে জিনিসটা অ্যাড করছি, ঠিক আছে? ওই জায়গায় মনে করো জিআই যে রিফ্লেক্স গুলো আছে জিআই গাইডন থেকে তোমরা যদি চাও দেখতে পাবো। বাট এখানে জাস্ট এটা আমি জানার জন্য অ্যাড করছি এক্সট্রা ইনফরমেশন হিসেবে, এইচএসসি তে পড়ছো না এক্সট্রা ইনফরমেশন সেই হিসেবে আর কি, এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি অ্যাড করছি জিনিসটা। তো দেখো এখন অ্যাসিড সিক্রেশন স্টিমুলেটরস, যে অ্যাসিড তোমার সিক্রেট হইতেছে, বেসিক স্টিমুলেশন কারা কারা দিচ্ছে, ঠিক আছে? বেসিক স্টিমুলেশন তোমার গ্যাস্টিন দিচ্ছে, অ্যাসিটাইলকোলিন, হিস্টামিন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমি ওইখানে দেখাইছি, এখানে জাস্ট আমি অ্যাড করছি। লেখা হলো আর গ্যাস্টিন তোমার কি সিসিকে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, যেটা তোমার প্যারাটাল সেলে তো আছেই। দেন রিলিজ হতেছে জি সেল থেকে। অ্যাসিটাইলকোলিন তো তোমরা যা দেখলে M3 রিসেপ্টর আছে প্যারাটাল সেলে। হিস্টামিন তো দেখলা, হিস্টামিন তোমার যেটা ইসিএল সেল থেকে রিলিজ হয়ে প্যারাটাল সেলে কাজ করতেছে, ঠিক আছে? এবং এই তিনটে একসাথে সিনার্জিস্টিক এফেক্ট মানে দেখালেন তো, তিনটে একসাথে মিলে যায় প্রোটন পাম্পটারে বেশি বেশি ইনডিউস করতেছে, ভাই তুই বেশি পরিমাণ এই সেল প্রোডাকশন বাড়া, দরকার তাই বাড়া। তো এই সিনার্জিস্টিক এফেক্ট এটাই, সবগুলো মিলে একসাথে আর কি প্রোডাকশন বাড়াইতেছে, এটাই বলতেছে সিনার্জিস্টিক এফেক্ট, ঠিক আছে? এটাই আর কি। অ্যাসিটাইলকোলিন ডাইরেক্টলি প্যারাটাল সেলের M3 স্টিমুলেট করতেছে, তো দেখালেনি তোমার অ্যাসিড সিক্রেশন বাড়াইতেছে। দেন অ্যাসিটাইলকোলিন আবার ইসিএল সেল থেকে তোমার হিস্টামিন রিলিজ বাড়াইতেছে। আবার গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড, এটা কোথা থেকে আসতেছে, তোমার ওই যে মানে ইনডাইরেক্টলি দেখালে ভ্যাগাস নার্ভ আসা জিআরপি তে BB2 রিসেপ্টরের সাথে যেটা বাইন্ড করলো, এখান থেকে জি সেলকে স্টিমুলেট করলো এবং গ্যাস্ট্রিন রিলিজ বাড়াইতেছে। গ্যাস্ট্রিন আবার কি করতেছে, গ্যাস্ট্রিন দুইটা কাজ করতেছে, ডাইরেক্ট প্যারাটাল সেলকে স্টিমুলেট দিচ্ছে, আবার ইসিএল সেলকে স্টিমুলেট দিচ্ছে, বা তুই বেশি পরিমাণে হিস্টামিন রিলিজ করবে। হিস্টামিন আলটিমেটলি প্যারাটাল সেলের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে তোমার অ্যাকশন প্রডিউস করবে। রিসেপ্টর সিগন্যাল ইন মলিকুলার লেভেল,
এটাই আর কি তখন বলছিলাম যে মলিকুলার লেভেলে কি ঘটতেছে, মানে M3 রিসেপ্টরে তো তোমার অ্যাসিটাইলকোলিন বাইন্ড করতেছে, তারপরে কি করতেছে, জিকিউ মেকানিজম করতেছে, জিকিউ তারপর জিএস। জিনিসগুলো আমি এক জায়গায় একবার করে আমি বলে দিছি, বাট এখানে মনে করো যে আরেকবার করে আমি লিখেও দিছি, তোমরা একবার করে রিডিং দিও, ঠিক আছে। সাইক্লিক এমপি, তারপর ক্যালসিয়াম পাথে মানে গ্যাস্ট্রিন আর অ্যাসিটাইলকোলিন, আর হলো মনে করো যে সব মিলে যায় এই যে তোমার হাইড্রোজেন পটাশিয়াম এটিপি যে পাম্পকে আছে, পাম্পকে অ্যাক্টিভেট করতেছে বেশি পরিমাণ রিলিজের জন্য, ঠিক আছে। এই জায়গায় তোমার এই জিনিসগুলো মলিকুলার লেভেলে কিভাবে ঘটতেছে এটা আর কি আমি বললাম। দেন IP3 আর হলো ড্যাক, মানে IP3 আর ড্যাক কোথা থেকে আসছিল, এই যে তোমার যে জিকিউ সিস্টেমে ফসফোলাইপেজ তোমার সি অ্যাক্টিভেট হলো, তারপরে তোমার PIP2 ভাঙলো, ভাঙ্গা হলো তোমার IP3 আর হলো তোমার ড্যাক প্রডিউস করছিল, তাই না। তো IP3 এবং ড্যাক কি প্রডিউস, মানে IP3 এবং ড্যাক মলিকুলার লেভেলে কি ফাংশন করতেছে এটাই আর কি আমি এই জায়গায় ব্যাখ্যা দিছি। IP3 আর হলো তোমার ড্যাক, ঠিক আছে। এখানে মলিকুলার লেভেলে কিছু লেখা আছে, এই জিনিসগুলো একবার করে পড়ি। মূলত এগুলো জেনারেল ফার্মাকোলজিতে, যে জানো সে জানো, জেনারেল ফার্মাকোলজিতে এই জিনিসগুলো পড়ছো, অবশ্যই পড়ছো, জিনিসগুলো আছে, ঠিক আছে, জিনিসগুলো আছে, ঠিক আছে। ড্যাগ, দেন IP3 কি মেকানিজম করতেছে, ক্যালমোডিলিন, দেন মাইসিন লাইট কাইনেস চেইনেস স্টিমুলেশন আসতেছে, রেগুলেটরি প্রোটিন এটা, ঠিক আছে। ড্যাগটা তোমার কি করতেছে, আলটিমেটলি প্রোটিন কাইনেস সি কে অ্যাক্টিভেশন করতেছে, দেন আলটিমেটলি এখান থেকে তোমার ক্যালসিয়াম রিলিজ হয়, ঠিক আছে, সাইটোস্কেলেটন থেকে। দেন ক্যালসিয়াম এবং তোমার এই প্রোটিন কাইনেস সি আলটিমেটলি তোমার আহ কি করতেছে, তোমার এই সেল সিকুয়েশনটাকে এক কথায় বাড়াইতেছে, ঠিক আছে। এটা হলো মূল কথা। মানে এই জিনিসটা আমি তোমার নিজে পড়ার জন্য আমি অ্যাড করছি, ঠিক আছে। যার মাথায় আসতে পারে যে আহ, এটা মলিকুলার লেভেল আরো ডিপলি কি ঘটতেছে, সে এই জিনিসটা পড়তে পারো, এছাড়া স্কিপ করলে চলবে, ঠিক আছে। এটা তো তোমার বডির নর্মালি রেগুলেশনটা গেল, দেন তোমার সাম প্রোটেকটিভ কন্ট্রোল মেকানিজম আছে, ঠিক আছে, যেগুলো আমি বলে দিছি, যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এখন এই জিনিসটা আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তো মিউকোজাল প্রোটেক্টর সাথে অ্যাসিড সাপ্রেসও করতেছে, মিউকাস বাইকার্বনেট সিক্রেট করতেছে, দেন অ্যাসিড সাপ্রেসও সাইক্লিক এমপি লেভেল কমাই দিচ্ছে, ঠিক আছে। ওয়ার্কিং সাইড যে প্যারাটাল সেল আর হলো সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল, এই জিনিসটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম, এটা হলো তোমার সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এটা হলো তোমার সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল, এটা হলো তোমার প্যারাটাল সেল। আশা করি এগুলা যেন গোলমাল না হয়, ঠিক আছে। এখানে আগে আসেন প্রডিউস করতেছে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা আমি ওইখানে বলে দিছি, এগুলা তোমার আমি জাস্ট একবার বলেও দিছি, এখানে লিখেও দিছি, জিনিসগুলো দেখবা, ঠিক আছে। এখন কথা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কোথা থেকে তৈরি হয়। এটা আমি বলছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 মূলত মানে গ্যাস্ট্রিক মিউকোসাল এপিথেলিয়াল সেল থেকে তৈরি হইতেছে, ওই সেলটাকে আবার স্টিমুলেট করতেছে কিছু জিনিস, অ্যারাকিডোনিক অ্যাসিড কক্স এনজাইমের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 মানে সিনথেসিস হইতেছে, ঠিক আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরির জন্য স্টিমুলেশন কোথা থেকে আসে, বা কোন সাবস্টেন্স গুলো এটাকে ট্রিগার করতেছে, মানে অনেক ডিপলি গেছি আমি, যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি মানে সিক্রেট হইতেছে বা মানে এই জিনিসটা তৈরি হইতেছে, ঠিক আছে। বাট এই জিনিসটাকে তৈরির জন্য ট্রিগার কি করতেছে, তো কোথা থেকে আসতেছে আমরা জানি, যে তোমার মানে মেমব্রেন থেকে, মেমব্রেন ফসফোলিপিড থেকে এই জিনিসটা আসতেছে, ঠিক আছে। ফসফোলাইপেজ অ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসটা আসতেছে তোমার অ্যারাকিডোনিক অ্যাসিড পাস হয়ে, জিনিসটা দেখলে পরে আরো ডিটেলস জানতে পারবে, ঠিক আছে। বাট আমি ওইদিকে না যাই, তোমার স্টিমুলেটরি সিগন্যাল গুলো দেখো। দেখো বেসাল কনস্টিটিউটিভ সিনথেসিস, অর্থাৎ তোমার গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক মিউকোসাল এপিথেলিয়াল সেল সারফেসে মিউকাস মানে সারফেস মিউকাস প্লাস নেক সেল কিছুটা পোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, মানে আগে থেকে কিছুটা পোস্টাগ্ল্যান্ডিন তৈরি করা থাকে, কারণ তোমার মিউকোজাল ডিফেন্স মেনটেন করার জন্য, কি মিউকোজাল ডিফেন্সটা মেনটেন করার জন্য আগে থেকেই কিছু পোস্টাগ্ল্যান্ডিন তৈরি করাই থাকে, আগে থেকে এটা তৈরি করাই থাকে, ঠিক আছে, মেইনটেনেন্স হিসেবে, ঠিক আছে। কক্স মানে সাইক্লোঅক্সিজেনেস, যেটার মাধ্যমে আর কি এই পোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হইতেছে। এবং প্রোটেকটিভ বা অ্যাডাপটিভ রেসপন্স হিসেবে যখন মনে করো যে মিউকোসা ইনজুরি হয়, ইনজুরি বলতে মনে করো যে কিছু এই ইনজুরিটাই তোমার আরো বেশি পরিমাণ পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেটটারে ইনডিউস করতেছে, বেশি বেশি পরিমাণ ইনডিউস করতেছে, অর্থাৎ মানে অ্যাসিড তুমি মনে রাখো বা এনসেট ইরিটেশন বা এগুলা আলাদা জিনিস, অর্থাৎ ইরিটেশন বলতে তোমার মানে এই জিনিসগুলা যখন ইনজুরি হইতেছে এই জিনিসগুলোর কারণে, তখন মনে করো যে এক কথায় তোমার মনে করো যে তখন মনে করো যে ফসফোলাইপেজ A2 টা মনে করো যে ফসফোলাইপেজ A2 টা স্টিমুলেট হইতেছে এবং আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হইতেছে, যার ফলে মনে করো যে ডিফেন্স মেকানিজম আরো বাড়তেছে। দেন হরমোনাল তো কিছু বললাম আমি, তোমার এসিএস অ্যাসিটাইল কোলিনো, অর্থাৎ এই যে তোমার এই অ্যাসিটাইল কোলিনো তোমার কিছু ইনডিউস করতেছে, তারপরে মানে এই প্রোডাকশন বাড়তেছে, ঠিক আছে।
তো এই জায়গায় সামারি আকারে লেখা আছে, একবার রিডিং দিও। আর এটা তো মূলত গেল। এখন নেগেটিভ ফিডব্যাক, প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা প্রোটেক্টিভ জিনিস দেখালাম, এবং তোমার নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল আছে, যেটা তোমার তোমার এই সেল, মানে আমি জাস্ট এখানে একটু মানে ওইখানে তো তোমার ডি সেলের কাহিনী দেখালাম, এখানে ডি সেলের কাহিনী আর কি। তোমার অ্যাসিড যখন বাইরে যেতেছে, নিচে নামে যেতেছে, ডি সেল স্টিমুলেট হইতেছে, ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন রিলিজ হইতেছে। সোমাটোস্ট্যাটিন হলো লোকাল ইনহিবিটরি হরমোন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। লোকাল ইনহিবিটর হিসেবে তোমার গ্যাস্ট্রিন সিক্রেশন কমাইতেছে, হিস্টামিনও কমাইতেছে, যার কারণে এসএল সিক্রেশন আলটিমেটলি কমাইতেছে। মানে এটা তোমার সোমাটোস্ট্যাটিন যে হরমোন আছে না, ওটার এই মেকানিজমটা এখানে ইনপুট করা আছে। এক্সট্রা হেল্প ফ্রম ডিডুনাম, তোমার আরো কিছু আছে, তোমার আইসেল স্টিমুলেট হতেছে, যার কারণে সিসি কে রিলিজ বাড়তেছে, সিসি কে তোমার আবার ডি সেল কে স্টিমুলেট করতেছে বেশি পরিমাণে, সোমাটোস্ট্যাটিন রিলিজ কর, মানে আরো কিছু হেল্প আসতেছে। এমন না জাস্ট সোমাটোস্ট্যাটিন স্টিমুলেট রিলিজ হইতেছে, সোমাটোস্ট্যাটিন ডি সেল কে আরো কিছু ফ্যাক্টর তোমার স্টিমুলেট করতেছে, যাতে বেশি পরিমাণে সোমাটোস্ট্যাটিন ওই সময় রিলিজ দরকার হয়। তো এই জিনিসটা একবার রিডিং দিবা, ঠিক আছে। এটা দেখো লিখছি, অন্য যেসব ফ্যাক্টর এসিএল সিক্রেশন ইনহিবিট করে, শুধু সোমাটোস্ট্যাটিন না, আর কিছু ফ্যাক্টর আছে যেটা তোমার এসিএল রিলিজটাকে ইনহিবিট করতেছে, ঠিক আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন তো দেখালে আমি, সিক্রেটিন আছে, জিআইপি আছে, ভিআইপি আছে, দেন তোমার এন্টারগ্লুকাগন আছে, ঠিক আছে। এই জিনিসগুলা জাস্ট একবার রিডিং দিবা, এবং এখানে মেকানিজম কিছুটা লেখা আছে, তোমরা বুঝতে পারবা যে কিভাবে জিনিসগুলা তাকে ইনহিবিট করতেছে, ঠিক আছে। তো আমি জিনিসটা একবার আরেকবার মাথায় ঢুকাই দেওয়ার চেষ্টা করি। মানে নর্মালি হলো এটা হলো তোমার মানে মানে মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন কিভাবে কাজটা করতেছে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। এটার সামারি। আর নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল হিসেবে তোমার এই ডিসেল তো কাজ করতেছে, সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনও কাজ করতেছে, ঠিক আছে। এগুলো আর কি এখানে লেখা আছে, জিনিসগুলো তোমরা একবার করে রিডিং দিও, ঠিক আছে। জিনিসগুলো তাহলে বুঝতে পারবা। এবং আরেকটা জিনিস সেটা হলো তোমার, এখন মনে করো যে তোমার যে আহ মানে ওইখানে যে তোমার আমি বিভিন্ন ধরনের সেল দেখাইলাম এই জায়গায়, এখানে তো তোমার বিভিন্ন ধরনের সেল দেখালাম, তাই না। তো এই জায়গায় মনে করো যে তোমার সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল আছে, যেটা মিউকাস সিক্রেট করতেছে, এবং তোমার মিউকাস নেক সেল আছে, অর্থাৎ গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ভিতরের দিকে মিউকাস নিক সেল আছে, ওইখান থেকে মিউকাস সিক্রেট হইতেছে। এবং কোনটা কি ধরনের মিউকাস, আহ এটা মূলত মানে সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেলটাই হলো তোমার মেইন ডিফেন্সিভ ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেলটা হলো তোমার মেইন ডিফেন্সিভ ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ তোমার গ্যাস্ট্রিক লুমেনাল লাইনিং থেকে গ্যাস্ট্রিক পিসের উপরে তোমার গ্যাস্ট্রিক পিসের উপরের দিকে থাকতেছে, সুপারফিশিয়াল যেহেতু উপরের দিকে থাকতেছে, এপিথেলিয়াল সেলের দিকে থাকতেছে। এখান থেকে থিক ভিসকাস এবং অ্যালকালাইন মিউকাস রিলিজ হইতেছে, এবং মিউকাস নেক সেল থেকেও মিউকাস রিলিজ হইতেছে, অর্থাৎ দুইটা সেল থেকে মিউকাস রিলিজ হইতেছে। জাস্ট মনে করো যে দুইটার ডিফারেন্সিয়েটটা কি একটু হালকা ডিফারেন্সিয়েশন আছে, এই জিনিসটা আর কি বোঝার জন্য আমি এটা অ্যাড করছি, ঠিক আছে। চাইলে একবার করে জাস্ট রিড দিতে পারো, ঠিক আছে। এটা হলো তোমার বেসিক মেকানিজম গেছে, তোমার এই সেলস কিভাবে সিক্রেশন হইতেছে, কোন নিউরো ট্রান্সমিটার সাহায্যে, কোন হরমোনাল মেকানিজমের মাধ্যমে কোন জিনিসগুলো স্টিমুলেটেড করতেছে, কি ইনহিবিটরি মেকানিজম আছে, এই জিনিসটা এর উপরে ড্রাগস গুলো কাজ করতেছে, ঠিক আছে। তো আমি এখন বই থেকে একটু ধরাই দিচ্ছি জিনিসগুলো, বই থেকে, ঠিক আছে। তো তো এই জিনিসটা দেখো, মানে সেম, মানে এরকমই ফিগার, বাট ওটার মধ্যে আমি একটু আমার মতন করে আগাইছিলাম, তো এই জিনিসটাই সেম, আমি সেম এই জায়গায় এটাই বলছি, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি তোমাকে কেন পড়াইলাম, কোন ড্রাগ কিভাবে কাজ করতেছে এগুলো বুঝতে হবে, ঠিক আছে। এই জন্য আর কি এই জিনিসটা দেখালাম, মানে মোটামুটি আমি সবই দেখাইছি, ঠিক আছে। এই জায়গায় আমি মানে তোমার এই গ্যাস্ট্রিন সেল থেকে যে তোমার জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হইতেছে, সিসিকে টু হিস্টামিন রিলিজ করে এই জায়গায় বাইন্ড হইতেছে, দেন গ্যাস্ট্রিনটা তোমার আবার ওই সিসিকে টু এখানে প্যারাটাল সেলের সাথে, প্যারাটাল সেলের সিসিকে টুর সাথে, এবার M3, মানে এগুলো তোমরা দেখছো, ঠিক আছে। মোটামুটি সবই দেখছো, মোটামুটি সবই দেখছো, ঠিক আছে। এখন মূল কথা হইলো তোমার দেখো, মানে তোমার কোন যে ড্রাগস গুলো আছে, ড্রাগস গুলোই মানে এই ফিগারে মোটামুটি সব লেখা আছে, এই জন্য আমি আর আলাদা করে লিখিনি, তো ওই জিনিসটা আমি জাস্ট আরেকবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এই জায়গায় হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস, মানে যেটা হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, তোমার এই জায়গায় প্রোটন পাম্প কাজ করতেছে, প্রোটন পাম্প ইনহিবিটরের জায়গায় কাজ করতেছে, অর্থাৎ এই এই পাম্পটাকে ইনহিবিট করতেছে, ঠিক আছে। দেন অ্যান্টাসিড কাজ করতেছে, অ্যান্টাসিড তোমার হাইড্রোজেন প্লাস মানে আয়নটাকে নিউট্রালাইজ করতেছে, নিউট্রালাইজেশনে সাহায্য করতেছে অ্যান্টাসিড। দেন তোমার পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার্স আছে কিছু, যেটা তোমার এখানে কাজ করতেছে, ঠিক আছে। এবং এগুলা প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে ভিডিও সেকশন আসবে, যে প্রোটন পাম্পের অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক বা তোমার H2 অ্যান্টাগনিস্ট সবই আসবে, ঠিক আছে। দেন দেখো M3 রিসেপ্টর আছে, যখন তুমি মাস্কেরিনিক অ্যান্টাগনিস্ট ড্রাগস দিবা, তখন কি M3
এইখানে তো তোমার স্টিমুলেশন কমে যাবে, কমে গেলে তো এই সেল সিক্রেশনও কমতেছে। দেন তোমার এই যে হিস্টামিন, হিস্টামিন অ্যান্টাগনিস্ট যখন কোনো ড্রাগস দিবা, হিস্টামিনিক অ্যান্টাগনিস্ট ড্রাগস আছে, সেই ড্রাগস গুলো তখন দিবা, তো হিস্টামিনের অ্যাক্টিভেশন কমে যাইতেছে, হিস্টামিন নিজেকে এসে বাইন্ড করতে পারবে না, নিজেকে অ্যান্টাগনিস্ট তুমি আগেই দিয়ে রাখছো, তো বাইন্ড যখন করতে পারতেছে না, তখন তোমার ইনহিবিটর মেকানিজম ঘটতেছে, ইনহিবিটর মেকানিজম ঘটতে পারে এই সেল রিলিজ কমে যাইতেছে, ঠিক আছে। দেন তুমি মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট ড্রাগ দিলা, অর্থাৎ তোমার এই জায়গায় তোমার যে M1 রিসেপ্টর গুলো আছে, এগুলোকে তুমি তোমার মাস্কারিনিক অ্যান্টাগনিস্টের মাধ্যমে তোমার বাইন্ড করে দিলা, অর্থাৎ ইনহিবিট করে দিলা, এগুলো এখন প্রডিউস করতে পারতেছে না, তাই না? তারপরে আছে হলো তোমার পাইরেনজিপিন, পাইরেনজিপিন হলো তোমার মূলত এই স্পেসিফিক ভাবে M1 মাস্কারিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যার ফলে তোমার M1 আর কাজ করতে পারতেছে না, ENS এর মধ্যে যে M1 রিসেপ্টরটা আছে এটার কাজ করতে পারতেছে না, তো আলটিমেটলি জায়গা থেকে যদি অ্যাসিটাইল কোলিন আসে, তো তখন এটার স্টিমুলেশন হইতেছে না, এই জায়গায় তোমার পাইরেনজিপিনটা কাজ করতেছে, ঠিক আছে। দেন তোমার এই জায়গায় তোমার আমি দেখাইছিলাম যে তোমার এই যে তোমার পোস্টাগ্ল্যান্ডিনটা EP3 পোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে মিউকাস এবং বাইকার্বনেটটা রিলিজ বাড়াইতেছে, এটা তোমার এক ধরনের সাইক্লো প্রোটেকশন হিসেবে কাজ করতেছে, সাইক্লো প্রোটেকশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এই জায়গায় কিছু ড্রাগস কাজ করতেছে, তো তোমার সুক্রালফেট, দেন কার্বেন অক্সালেন, সুক্রালফেট, তোমার কার্বেনক্সোলন, এগুলা কাজ করতেছে, এগুলা তোমার এই এক ধরনের তোমার মিউকাস প্রোডাকশনই করতেছে এক কথায় বলতে গেলে, ঠিক আছে, এই জিনিসগুলো কাজ করতেছে। তারপরে হলো তোমার এই স্পাইলারি ব্যাকটেরিয়া, তো এই স্পাইলারি ব্যাকটেরিয়ার জন্য তোমার এই যে তোমার বিভিন্ন অ্যান্টিবায়োটিক এই স্পাইলারি ব্যাকটেরিয়ার উপরে কাজ করতেছে, ঠিক আছে। এগুলা হলো তোমার আর কি যে বিভিন্ন ধরনের ড্রাগস কাজ করতেছে না সেগুলো আর কি নাম। তো এই ড্রাগস এর এই ফাংশন বোঝার জন্য এই নর্মাল মেকানিজমটা আর কি বোঝা উচিত বা বোঝা দরকার, ঠিক আছে, এটাই আর কি। এটা তোমার গোল্ডম্যান বই থেকে গেল, এবং তোমরা যদি পারো এখান থেকে একবার করে রিডিং দেওয়া, মূলত এই রিডিংটাই আমি বুঝাইছি, ঠিক আছে। এটা একটা বই গেল। দেন সেম এই ফিগারটাও সেম, সব বইয়ে তুমি পাবা। ভেগাস নার্ভের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন, ENS গ্যাংলিয়ন ফরমেশন, GRP রিলিজ করতেছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ করতেছে, তোমার ইসিএল সেলকে স্টিমুলেট করতেছে, কিছু গ্যাস্ট্রিন সেল স্টিমুলেট করতেছে, আলটিমেটলি সব যায় এই তোমার এই কি প্যারাটাল সেলের উপরে কাজ করতেছে, এই সেল প্রোডাকশনটা বাড়াই দিচ্ছে, ঠিক আছে। দেন এটা হলো তোমার লিপিন কট, সেম, ঠিক আছে, লিপিন কটও সেম, তোমার এই যে অ্যাসিটাইল কোলিন আসতেছে, হিস্টামিন আসতেছে, পোস্টাগ্ল্যান্ডিন আসতেছে, গ্যাস্ট্রিন আসতেছে, আলাদা আলাদা মেকানিজম, জিএস মেকানিজম বলতেছি, জিএস মেকানিজম বললাম না, জিএস, বাট GI পোস্টাগ্ল্যান্ডিন, আবার পোস্টাগ্ল্যান্ডিন তো আর এই সেল সেকশন বাড়ায় না, কমায়, কিভাবে কমায়, GI এই অ্যাডিনাল সাইক্লেসটাকে তোমার ইনহিবিট করতেছে, অ্যাডিনাল সাইকেল ইনহিবিট হলে তোমার সাইক্লিক এমপি লেভেল কমে যাইতেছে, সাইক্লিক এমপি লেভেল কমে গেলে পরে প্রোটিন কাইনেজের কোনো অ্যাক্টিভেশন ঘটবে না, প্রোটিন কাইনেজের অ্যাক্টিভেশন না হলে পরে প্রোটন পাম্পও কোনো কাজ করতে পারবে না। দেন গ্যাস্ট্রিন GQ মেকানিজমে কাজ করতেছে, অ্যাসিটাইলকোলিন মাস্কারিনিক যে রিসেপ্টর গুলো আছে GQ মেকানিজমে কাজ করতেছে, ঠিক আছে। এবং এই জায়গায় কিছু ড্রাগস এর নাম লেখা আছে যেগুলা এই সাইড গুলোতে এসে বাইন্ড করতেছে এবং এই সাইড গুলো কাজ করতে দিচ্ছে না। তো নর্মালটা শেখার কারণ কি, যাতে ড্রাগ গুলা এই জায়গায় এসে বাইন্ড করতে পারতেছে। তুমি যদি জানো যে ভাই নর্মালি এমনি করে রিলিজ হইতেছে, এই জায়গায় এসে কোনো একটা বাইন্ড হইলো, এই রিসেপ্টর বাইন্ড, স্বাভাবিক যে নর্মাল রিসেপ্টর বাইন্ড করতে পারতেছে না, ড্রাগস এসে বাইন্ড করে বলেছে, তখন ওই রিলিজিং আর হইতেছে না। এটা হলো তোমার নর্মালটা যদি জানো তো এটা ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে, এটাই আর কি। আর এটা হলো তোমার ক্যাটজাং, ঠিক আছে, এটা হলো তোমার ক্যাটজাং, ভাই সেম, সবই সেম। তোমার সেই ভেগাস নার্ভ আসতেছে, এটা হলো তোমার গ্যাংলিয়া বুঝাইতেছে এখান থেকে, মানে জিনিসটা দেখো আমি ওখানে বুঝাইছিলাম, এটা তো তোমার সোমাটোস্ট্যাটিন, মানে তোমার এটা প্রোটেকটিভ, মানে নেগেটিভ যে মেকানিজম ওইটা ওইটা ছিল আর কি। এখানে দেখো সে সেম, তোমার মনে করো যে আহ এটা হলো তোমার ইসিএল সেলের মধ্যে তো দেখাইছিলাম আমি ভাই, যে মাসক্রেনিক রিসেপ্টর আছে বাইন্ড করতেছে, এবং তোমার এখানে গ্যাস্ট্রিন বাইন্ড করলে পরে হিস্টামিন রিলিজ হতেছে, হিস্টামিন এসে প্যারাটাল সেলের সাথে বাইন্ড করতেছে, গ্যাস্ট্রিন আবার এই জায়গায় এসে সিসিকে বাইন্ড করতেছে, মাসক্রেনিক রিসেপ্টরের সাথে অ্যাসিটাইলকোলিন আসতেছে, আসলে পরে আলটিমেটলি সব মিলা এই সেল প্রোডাকশন বাড়াইতেছে। এবং যখন বেশি পরিমাণে এই সেল প্রোডাকশন হয়ে যাচ্ছে, লুমিনাল এই সেল ডিটেক্ট করতে পারতেছে ডি সেল, এই সোমাটোস্ট্যাটিন আমাকে রিলিজ হইতেছে, সোমাটোস্ট্যাটিন কি হইতেছে, রিলিজ হয়ে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলে পরে এই যে তোমার GRP, অর্থাৎ তোমার গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড যেটা আছে এটাকে ইনহিবিট করতেছে, যখন এটা ইনহিবিট হলে পরে আর গ্যাস্ট্রিন রিলিজ হইতেছে না, আলটিমেটলি গ্যাস্ট্রিন আর তখন রিলিজ হইতেছে না, গ্যাস্ট্রিন রিলিজিং না হলে পরে গ্যাস্ট্রিন তো তোমার এখানে বাইন্ড করতেছে না, ঠিক আছে। এটা হলো তোমার ক্যাটজিং এর ফিগার, ঠিক আছে, এটা হলো তোমার ক্যাটজিং এর ফিগার। এই মোমোটোস্টাটিন আমি আমার ওইখানে বলে দিয়েছিলাম, ঠিক আছে। মোটামুটি এই জিনিসগুলো আর কি তোমাকে ভালোভাবে বুঝতে হবে, নর্মাল রেগুলেশন বুঝতে হলে, ঠিক আছে। আর কেন আমরা এটা পড়লাম, তার জন্য যে তোমার যে কিছু যে ড্রাগস গুলার অ্যাকশন এই সিস্টেমের উপরে তোমার প্রডিউস করতেছে, সেই ড্রাগস গুলো আমি এই যে এই ফিগারের মাধ্যমে দেখাই দিছি, ঠিক আছে, এই ফিগারের মাধ্যমে আমি দেখাই দিছি, ঠিক আছে। পরবর্তীতে আমরা তোমার মনে করো যে স্পেসিফিক ভাবে PPI অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর
হাইড্রোজেন অ্যান্টাগনিস্ট দেন মাস্কুলিনিক দেন তোমার অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড যা আছে হাবিজাবি এগুলো আলাদা ভিডিও আনবো, ঠিক আছে? তো মনে হয় যে আমি আমার মতন চেষ্টা করলাম ভালোভাবে বোঝানোর। কতটুকু বুঝতে পারছো সেটা দেখো, আর মনে করো যে পিডিএফ গুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে?